আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের এই মহামূল্যবান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা আসলে স্পেশালি কাদের জন্য? ক্লাস 6 এর বাচ্চা কাচ্চাদের জন্য, একদম ছোট্ট ছোট্ট পিচ্চি পিচ্চি বাচ্চা কাচ্চাদের জন্য। খুব বেশি পড়াশোনা করব না আমরা, আসলে আজকের জন্য ক্লাসে কি করতে আসছি, আপনাদের তো সামনে বার্ষিক পরীক্ষা, সেই জন্য একটা মাথার মধ্যে তো চিন্তা আসলে অলরেডি লেগে আছে যে ভাইয়া বার্ষিক পরীক্ষাতে একটা চ্যাপ্টার কিভাবে প্রশ্ন করতে পারে, কিভাবে প্রশ্ন হতে পারে। অলরেডি যেহেতু একটা ষান্মাসিক পরীক্ষা হবার কথা ছিল, সেখান থেকে প্রশ্নের প্যাটার্নটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং আমরা আসলে এখন প্রিপারেশনটা কিভাবে নিব, চিন্তা করার কোনো কারণ নেই, আসলে ফুল সাজেশন নিয়ে আমি চলে আসছি। সো প্রথমে যেটা বলতে হবে, আমার ভয়েসটা আপনারা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কিনা, আমাকে ঠিকঠাক মতো স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন কিনা, যে আমি কথা বলতেছি এই সব কিছু অল ক্লিয়ার রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে একটু কাইন্ডলি কমেন্টে জানাই দিবেন জি ভাইয়া সবকিছু অল রাইট, অল ওকে আছে ইনশাল্লাহ। তাহলে আমরা পড়াশোনা শুরু করব। অলরেডি স্লাইডে দেখতেই পাচ্ছেন বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে ক্লাস হচ্ছে 6, ষষ্ঠ শ্রেণী, ওয়ান শট সাজেশন ক্লাস 1। তার মানে কি সাজেশন ক্লাস কতগুলো হবে? অনেকগুলো না, দুইটা সাজেশন ক্লাস হবে বেসিক্যালি। দুইটা ক্লাসের মধ্যে কেমিস্ট্রি, তোমার সায়েন্সের ওভারঅল ব্যাপারগুলো ক্লিয়ার করব। অলরেডি দেখতেছি হচ্ছে গিয়ে ইউটিউবের মানুষজন বেশি হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছেন। যারা যারা আমাকে সালাম দিচ্ছেন সবাইকে একসাথে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দুইটা কাজ আপনাদেরকে সুন্দর মতো করতে হবে। নাম্বার 1 হচ্ছে, আপনারা যারা যারা ক্লাসের মধ্যে জয়েন হয়ে গেছেন সবাই চান আজকের ক্লাসের স্লাইডটা দেখায় আমি যদি তোমাদেরকে, যে কোন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এখানে দেখেন। এখানে প্রথমের মধ্যে আমরা যদি বলি, প্রথম চ্যাপ্টারের নাম পৃথিবী ও মহাবিশ্ব, এবং পৃথিবী ও মহাবিশ্বের এই চ্যাপ্টারটা পুরোপুরি আপনাদের বইয়ের মধ্যে দেয়া নাই। কতটুকু দেয়া রয়েছে? দেয়া রয়েছে 15 পেজ থেকে 26 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। এই পেজ নাম্বার সংখ্যক দেয়া আছে আপনাদের বার্ষিক পরীক্ষার জন্য। এই পেজের মধ্যে কি 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 বিষয় আছে লিখে ফেলছি, এবং এই বিষয়গুলোর মধ্যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন কোন বিষয়গুলো এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো উদ্দীপক বিহীন প্রশ্ন এবং উদ্দীপক সহ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, সবকিছু কিন্তু এখানে স্টার চিহ্নের মাধ্যমে বুঝাই দিছি। সো এই স্লাইডটা আশা করি আপনারা সবাই চান আসলে। সুতরাং যারা যারা চান স্লাইডটা, আসলে ক্লাসের এই স্লাইডটা, এই যে দেখেন এখানের মধ্যে আরেকটা অধ্যায় আছে গতি, গতিরও বিভিন্ন রকম টপিক রিলেটেড বা রিলিভেন্ট স্টার চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। আবারও যদি আমি বলি আবহাওয়া জলবায়ু, 66 থেকে 77 নাম্বার পেজ, এখানে কি সবগুলো টপিক ইম্পর্টেন্ট? না, এক একটা টপিক হতে পারে এই পার্টটা শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ওই পার্টটা হচ্ছে লং প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, আবারও হতে পারে কোনোটা হচ্ছে এক কথায় প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ। কোন পার্টটা কিসের জন্য গুরুত্বপূর্ণ এটা কিন্তু এখানে লিখে দেয়া আছে। এখন এটা কি আমি ধরে ধরে আপনারা লিখবেন খাতার মধ্যে? না, এই যে আমার কাছে যে স্লাইডটা আছে এটা অবশ্যই আপনারা চান, নিজেরা চান না? কারা কারা এই স্লাইডটা চাচ্ছেন একটু হাত তুলেন তো, কমেন্ট সেকশনে গিয়ে একটু হাত তুলেন যে ভাইয়া আপনি যে পড়াবেন আজকের ক্লাসের পড়াশোনা। আজকে বেসিক্যালি আমরা 3টা চ্যাপ্টার পড়বো, 3টা চ্যাপ্টারের আদ্যপান্ত নিয়ে আলোচনা করব, শুরু থেকে শেষ পর্যন্ত কিরকম প্রশ্ন আসতে পারে। আপনারা একটু কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাই দিবেন আপনারা কারা কারা এই স্লাইডগুলো চাচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা একটা কাজ করবেন, যদি স্লাইডগুলো চেয়ে থাকেন আপনাদেরকে ছোট্ট করে একটা কাজ করতে হবে। 1 নাম্বার যেই কাজটা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যে আসলে আমরা চাই সবাই একসাথে ক্লাসটা করতে। হয়তোবা আপনার ষষ্ঠ শ্রেণী অথবা ছোট ভাই হতে পারে, অথবা মানে ভাই ব্রাদার, ছোট ভাই বোন, অনেক কিছু হইতে পারে সম্পর্কে। সুতরাং আমরা চাই সবাই মিলে একসাথে ক্লাসটা করার জন্য। সুতরাং কি করতে হবে, তাদের মাঝখানে ক্লাসটা শেয়ার করে দেই। এবং 2 নাম্বার কাজ, এই যে স্লাইডটা যদি আমি পেতে চাই কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, অবশ্যই এই যে কমেন্ট দেখতেছেন, কমেন্ট সেকশনে অবশ্যই তাদের নামটা মেনশন করে দিবেন। সো নামটা যদি মেনশন করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারা চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনাদের কাছে এই যে সাজেশনটা দেখতেছেন, ইনশাআল্লাহ এই স্লাইডটা ইনশাআল্লাহ এই স্লাইডের পিডিএফ কপিটা আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং তাড়াতাড়ি একটু একটা কাজ করেন। আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি ফার্স্ট ইয়ারে পড়ি, আমি আপনার ক্লাস করতে আসছি। ঠিক আছে, ক্লাস করেন, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা তাড়াতাড়ি একটু মেনশন করে দিবেন, এই যে যেমন ফার্স্ট ইয়ার ক্লাস 7 কবে হবে, খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। সো যেটাই করবেন না কেন একটা কাজ করবেন, সেটা হচ্ছে অবশ্যই ছোট ভাই বোন যাই আছে তাদেরকে একটু মেনশন করে দেন ইনশাআল্লাহ, কেমন? এখন দেখেন একটা ব্যাপার ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের প্রথম যে অধ্যায়টার নাম আমরা কিভাবে পড়বো। এই যে দেখো প্রথম যে অধ্যায়টার নাম আসছে এখানের মধ্যে, প্রথম অধ্যায়টার নাম আসছে পৃথিবী এবং মহাবিশ্ব। এই মহাবিশ্বে অনেকগুলো টপিক রয়েছে। সো টপিকগুলোর মধ্যে এমসিকিউ এর জন্য যদি আমি বলি সবথেকে গুরুত্ব
গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো? সৌরজগৎ থেকে বেশি প্রশ্ন আসে, দেখো সূর্য থেকে প্রশ্ন আসে, এরপর যেগুলো 5 স্টার সেখান থেকে প্রশ্ন বেশি আসে, পরে দেখো পৃথিবী থেকে প্রশ্ন আসে বেশি। এবং তার মানে আমরা বুঝতে পারতেছি এই তিনটা পার্ট থেকে আমার এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ মানেটা কি বোঝায়? এমসিকিউ মানে বোঝায় চারটা অপশন দেয়া থাকবে, আলাদা আলাদা চারটা অপশন দেয়া থাকে। মেনশন কিভাবে দিব? আপনি হচ্ছে হ্যাশট্যাগটা চাপ দিবেন, দেওয়ার পর তার নামটা লিখবেন, দেখবেন তার নামটা, আইডির নামটা লিখলে ইনশাল্লাহ চলে আসবে, তার যদি কোনো আইডি থেকে থাকে ইনশাল্লাহ। বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি বাচ্চা কাচ্চারা। চলো আমরা এখন কথাবার্তা বেশি বলবো না, আমরা এখন একদম এক কথায় প্রকাশে চলে যাব। দেখো এক কথায় প্রকাশ, আরেকটা বলি, আমরা আজকে টোটাল চ্যাপ্টার পড়বো কয়টা? আমরা টোটাল আজকে চ্যাপ্টার পড়বো ক্লাস 6 এর 3টা চ্যাপ্টার। চেষ্টা করবো আজকে 3টা চ্যাপ্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি আসে, সেটা এমসিকিউ রিলেটেড অথবা এসিকিউ রিলেটেড অথবা সিকিউ রিলেটেড সবকিছু শেষ করার চেষ্টা করবো। সো অধ্যায় 3টা কিভাবে পড়বো আমি একটু বলি, একসাথে মিক্সড করে পড়বো। পরীক্ষার মধ্যে কিন্তু আলাদা আলাদা অধ্যায় থেকে তোমাকে বলবে না যে এই নাও গতি এবং এই গতি থেকে নিচের এই দুইটি প্রশ্নের উত্তর করো, এরকমটা কি কিন্তু কখনো করবে না। সো তোমাকে কি করবে, একজন মিক্সড করে, তুমি যে 7 থেকে 8টা চ্যাপ্টার পড়বা সেই 7টা থেকে 8টা চ্যাপ্টার একসাথে প্রশ্ন করে তোমাকে দিবে। সুতরাং আমরা একটা কাজ করব, কি করা যায় বলো তো বাচ্চা কাচ্চারা? সেটা হচ্ছে যে আমরা একসাথে প্রশ্নগুলো সলভ করব। হয়তোবা একটা সলভ করার সময় প্রথম অধ্যায়ের প্রশ্ন আসবে, হয়তোবা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন আসতে পারে, অথবা চতুর্থ অধ্যায়ের প্রশ্ন আসতে পারে, বাট একসাথে মিক্সড করে প্রশ্নগুলো সলভ করবো ইনশাআল্লাহ। সো সবাই কি বুঝতে পারছি? সবাই কি রেডি? ভেরি গুড, ভেরি গুড। অনেকে দেখতেছি, আফরিনকে দেখতে পাচ্ছি, সুমাকে দেখতে পাচ্ছি, সাইদুল হাসানকে দেখতে পাচ্ছি। কোনটা ইম্পর্টেন্ট? এই যে দেখো, এই যে স্লাইডের মধ্যে সুন্দর করে দেয়া আছে, যেটা 5 স্টার হবে, যেটা হবে 5 স্টার সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি গতির কথা বলি, বেগের পরিমাপ, এইটার মধ্যে দেখো, এই যে দেখো বেগের পরিমাপটা কিন্তু তোমার বড়, মানে উদ্দীপক সহ প্রশ্ন, উদ্দীপক ছাড়া প্রশ্ন, এই দুইটা পার্টের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এইটা একটু মনে রাখতে হবে। সারা জেরিনকে দেখতে পাচ্ছি, তাওসি, ভেরি গুড। একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে জানাই দিবেন। এরপর এই যে এখানের মধ্যে যদি বলি পর্যায়বৃত্ত গতি, এটা কোন পর্যায়বৃত্ত গতি যদি পড়ি, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার থেকে বেশি শর্ট প্রশ্নগুলো, যেগুলো এক কথায় প্রশ্ন উত্তর অথবা একটু বড় করে লিখতে হয়, সেইগুলোর জন্য বেশি গুরুত্বপূর্ণ। রওজাত, আমার নাম রওজাত, সরি ফর লেট, তাড়াতাড়ি জয়েন করে ফেলো বাচ্চা কাচ্চারা। কি অবস্থা? তোমরা তো ক্লাস 6 এ পড়ো, ক্লাস 6 এ তো আমি একদম ধুমধাম করে বের হইতাম। শরীরে এনার্জি রাখতে হবে, এই সময় কিন্তু ক্লাসে ঘুমিয়ে গেলে কিন্তু হবে না। কি করতে হবে? শরীর প্রচুর এনার্জেটিক রাখতে হবে। দেখতে পাচ্ছি নাম পড়বো, আমি ক্লাসে অনেকের নাম পড়বো ইনশাল্লাহ। যারা ঠিকঠাক মতো কমেন্ট করবা, পড়াশোনা বুঝতে পারতেছো কিনা দেখার পর ইনশাল্লাহ নামগুলো পড়বো ইনশাল্লাহ। চলো আমরা এখন যেটা করবো, এই যে আবহাওয়া রিলেটেড কোন টপিক গুলো বেশি, এই যে দেখো এসিড বৃষ্টি, এই পার্টটা আসলে হচ্ছে শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সিকিউ মানে হচ্ছে উদ্দীপক বিহীন প্রশ্ন এবং উদ্দীপক সহ প্রশ্ন, এটার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সেম ভাবে যদি আমি বলি এখানের মধ্যে ভাইয়া বায়ুচাপ এমসিকিউ এর জন্য মোটামুটি, মানে আপনি চেষ্টা করবেন যেগুলো 5 স্টার সেটা বেশি পড়তে। যেমন জলবায়ুর উপর মানব সৃষ্টি প্রভাব, দেখছো এটা হচ্ছে উদ্দীপক বিহীন প্রশ্ন 5 স্টার, তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনার স্লাইড গুলো চান, আমি আবার রিপিট করতেছি, নুসরাত স্লাইড চাও না? হ্যাঁ ঠিক আছে, স্লাইড যেহেতু চাও, স্লাইড চাইলে তো বসে বসে তো এভাবে ধ্যান করলে তো আসলে স্লাইড চলে আসবে না। বন্ধুদেরকে মেনশন করে দাও অবশ্যই কমেন্টের মধ্যে, কেমন? এবং আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে দেখো ওখানের মধ্যে কিন্তু একটা পিন কমেন্ট চলে গেছে। সো ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ডদেরকে বেশি করে মেনশন করতে হবে তোমরা এই স্লাইডটা চাওয়ার জন্য, ঠিক আছে? দিবেন না ক্লাস 7 এর? অবশ্যই ক্লাস 7 এর ইনশাআল্লাহ পেয়ে যাবা। সো চলো আমরা এখন প্রশ্ন সলভ করি। যারা যারা প্রশ্নের উত্তর পারবা তারা কমেন্ট করবা। প্রথম যে উত্তরকারী হবে তার কমেন্টে তার নামটা আমি আসলে পড়বো ইনশাআল্লাহ। এই যে এতক্ষণ বলতেছিলেন যে ভাই আজকে আমরা একটা মজার গেম খেলি, ঠিক আছে? গেমটা কি রকম? কে আগে প্রশ্নের উত্তর দিতে পারবে, বুঝতে পারছো? সো কে আগে প্রশ্নের উত্তর দিতে পারবে তার নামটা ইনশাআল্লাহ আমি আগে পড়বো, সেটা ইউটিউবে অথবা ফেসবুকে যে কোনো কোথায় হোক। দেখো কোন গ্রিক গাণিতিক সূর্যের, দেখো গণিতবিদ বলছে, গ্রিক গণিতবিদ সূর্যের আলো পর্যবেক্ষণ করে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার। কে বলতে পারবে? একটু তাড়াতাড়ি বলো, একটু বলো দেখি, তাড়াতাড়ি বলো কমেন্টে। যে তাড়াতাড়ি উত্তর দিবে তার নামটাই আমি আসলে পড়তে চাই এবং তার নামটাই ইনশাআল্লাহ আমি পড়বো। কে বলতে পারবা? বলো দেখি, বলো 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 বলো। বলতে পারো না? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। একজন উত্তর দিছে কোপার্নিকাস, রওজাত।
আচ্ছা তুমি একটু উত্তর দাও তো দেখি কে দিছে। রাজীব আহমেদ বলছে কোপারনিকাস। না, আমি তার প্রথম উত্তরটাই ধরে নিলাম, বাট কোপারনিকাস আসলে না বাবা, এটা হচ্ছে ইরাস্তোনিয়াস। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসগুলো কিন্তু এইখানে কিছু কনফিউশন আছে, আপনি মন চাইলে যে কোনো উত্তর দিতে পারেন না আসলে। সুতরাং সবগুলো পার্ট, একজন বলছে টলেমি, না বাবা টলেমি না। সো এই যে উত্তরটা আমি তোমাদেরকে দেখাই দিলাম, এইবার উত্তর দাও দেখি। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, মিন কিরকম? ধরো এই যে এটা এটা ধরো এটা সূর্য, এটা কি? এটা হচ্ছে, আমি বললাম এটা হচ্ছে ভাইয়া সূর্য। এটা কি? এটা হচ্ছে সূর্য। মানে সূর্যকে চারদিক দিয়ে কে ঘুরতেছে? সূর্যকে চারদিক দিয়ে কেন্দ্র করে এভাবে পৃথিবী ঘুরে। সো পৃথিবী সূর্যের চারদিক দিয়ে ঘুরে, এটা কোন বিজ্ঞানী দিছে বলো? এটা কোন বিজ্ঞানী দিছে? এরকম মানে এক কথায় যে প্রকাশগুলো রয়েছে, একদম একটা শর্ট কথায় আমরা প্রকাশ করে দিব, বেশি কথাবার্তা আমরা বলবো না, ঠিক আছে? কোপারনিকাস। একজন বলছে টলেমি, ভেরি গুড। ফারিয়া উত্তর দিছে, পারভিন, পাপ্পু, তারপর হচ্ছে নাহের, তারপরে ফাহমিদা, তারপরে সাথী। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এই যে এইটা উত্তর আপনাদের হয়েছে, ভেরি গুড, আমি খুবই খুশি হয়েছি। কোপারনিকাস। চলো নেক্সট 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 নেক্সট। গ্যালিলিও কি ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করছিল? মহাকাশ মানে ওই ওই তোমরা খালি চোখে দেখো না, তোমরা খালি চোখে দেখো না আকাশ, আকাশের মধ্যে কিন্তু সূর্য আছে, চাঁদ আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, অনেক কিছু আছে। বাট এইগুলো যখন পরীক্ষা করতে গেছিল কোন বিজ্ঞানী? গ্যালিলিও। আমরা কিন্তু এখন শর্ট প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করতেছি। গ্যালিলিও কি ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করছিল? এগুলো কিন্তু শর্ট প্রশ্নের উত্তর। সো কেউ পারোনি, তাড়াতাড়ি। টেলিস্কোপ, ভেরি গুড। রাজীব তো বেশ ভালো পারে দেখি, মাশাআল্লাহ। রাজীব ভেরি গুড বাবা। রাজীব দেখি সবার আগে উত্তর দিয়ে দেয়, সাবাস। টেলিস্কোপ দেখি ফেসবুকে আগে দিছে নাহার, হ্যাঁ কামরুন নাহার, সেরা সেরা। এটা উত্তর কি হবে? টেলিস্কোপ। তারপরে দেখো, পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মডেল এর প্রবক্তাকে। পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব মানে পৃথিবীটা মাঝখানে আছে, চারপাশে মহাবিশ্ব আছে। মহাবিশ্ব মানে সেখানে সূর্য আছে, চাঁদ আছে, অনেক কিছু। এইটার প্রবক্তাটা কে আসলে? কে বলতে পারবা? তাড়াতাড়ি উত্তর দিতে হবে, তাড়াতাড়ি উত্তর দিই, আমরা অনেক বেশি প্রশ্ন সলভ করতে চাই। ঠিক আছে, কে 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 কে? টেলিস্কোপের পার্ট শেষ বাবা। রনি, তুলি, টেলিস্কোপের পার্ট শেষ। বুঝতে পারছো? সেরা 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 সেরা। টেলিস্কোপ। ফাতেমা, সামিহা আক্তার, ভেরি গুড। গ্যালিলিও। আচ্ছা তারপর কি? আরে দেখো, টলেমির উত্তর কিন্তু কারো পাইলাম না। আমি তো আশা করছিলাম এই যে টলেমি উত্তর হাবিব দিছে, তারপর জারা খান দিছে, পারভিন দিছে, তার পরবর্তীতে হচ্ছে অন্তর দিছে। সেরা 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 সেরা। চলো চলো চলো, আহমেদ কি শেখ আহমেদ দিছে। তারপরেরটা যাই। সৌরজগতের কেন্দ্রে রয়েছে একটি নক্ষত্র, সেটি কত বছর আগে সৃষ্টি হয়েছে? সৌরজগতের মাঝখানে আছে নক্ষত্র, যেটাকে কি বলা হয়? সূর্য বলা হয়। মানে লিটারেলি তোমাকে সূর্যের কথা জিজ্ঞেস করতে হয়েছে যে সূর্য আসলে কতদিন আগে হয়েছে, সৃষ্টি হয়েছে আসলে মহাবিশ্বে। তো সেই প্রশ্নটা জিজ্ঞেস করছে। কে বলতে পারবা যে এই যে কত বছর আগে সৃষ্টি হয়েছিল এই নক্ষত্র, মানে সূর্য কত বছর আগে সৃষ্টি হয়েছিল? কে বলতে পারবা? সবাই টলেমি উত্তর দিচ্ছে, টলেমির পার্ট শেষ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমি কারো উত্তর পাইনি। যার ফার্স্টের পাবো তার ফার্স্টে নিব। ফেসবুকে কে আগে উত্তর দিচ্ছ? মে আই কামিং? অবশ্যই কামিং। তানহি, মাহবুব, তাসনিম মাহবুব। টলেমি, গ্যালিলিও 10 লক্ষ বছর আগে। নাইস মিস্টার নাইস, হয়নি তো? আচ্ছা আরো দেখি, আরো দেখি, এখনো উত্তর খুঁজে পাইনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর দিতে হবে। আরে সেরা, জিৎ হালদার উত্তর দিছে প্রায় 200 নাকি, কিন্তু উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রায় 4 বিলিয়ন বছর আগে। শেখ পারভিন সে সুন্দর করে সঠিক উত্তরটা দিছে। তার মানে কি হবে বলতো? তার মানে হবে এই যে প্রায় 4.5 বিলিয়ন, মিলিয়ন না বাবা, অনেক হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে। বুঝতে পারছো আমার কথা? 4 বিলিয়ন। বিলিয়ন বলতে হবে, কোটি বললেন না বাবা, বুঝছেন? বিলিয়ন কথাটা উচ্চারণ করেন। বিলিয়ন এবং কোটির মাঝখানে পার্থক্য আছে। হ্যাঁ, মনে করেন না যে হচ্ছে 1 বিলিয়ন সমান সমান 1 বছর, এরকম কিছু মনে করেন। বিলিয়ন লেখা আছে বইয়ে, অবশ্যই বিলিয়নটা উচ্চারণ করবেন। ওয়ালাইকুম আসসালাম। সৌরজগতের সব থেকে উত্তপ্ত মানে গরম, বলো তো? চলো আমরা ঘুরে আসি, এই গরম গ্রহটা থেকে ঘুরে আসি। কিন্তু তার আগে তোমাকে বলতে হবে সেই গরম গ্রহটার নাম কি। পৃথিবীর চারপাশে কি আছে? মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, অনেক রকম গ্রহই তো আছে। এই যে পৃথিবীর চারদিকে ধরো হচ্ছে এত রকম গ্রহ আছে, অথবা সৌরজগতের মধ্যেও যে এত রকম গ্রহ আছে, এর মধ্যে সব থেকে হিট গরম কোনটা?
আরে সেরা, শুক্র বলে দিছে, নামটাই তো চলে গেল এত তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো। শুক্র। সাবরিনা, পপি, পপি উত্তর দিছে। নজরুল উত্তর দিছে। তারপরে রহমান বলছে বুধ, তারপরে রহিম বলছে বুধ, একজন বলছে সূর্য। সূর্য 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 গ্রহ না বাবা, এখানের মধ্যে গ্রহের কথা বলছে, শুক্র গ্রহ। ঠিক আছে, পপি বলছে শুক্র। চলো আমরা দেখি কোনটা উত্তর হতে পারে। দেখো, সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। মনে রাখবা শুক্রবার পড়ো না, শুক্রবার ছুটির দিন, এবং মনে রাখবা ছুটির দিন সব থেকে গরম দিন, এভাবে তোমরা মনে রাখতে পারো। তার মানে সব থেকে উত্তপ্ত হচ্ছে কবে? শুক্রবার। শুক্রবার দিয়ে মনে রাখতে পারো শুক্র হচ্ছে এটা থেকে। ক্লিয়ার? ভেরি গুড। সৌরজগতের একটি গ্রহ ধূমা, দেখো ধুলাময়, ধুলাময় মানে অনেক ধুলা, তো তোমরা চিনো, বাংলাদেশে থাকো। লালচে, লালচে মানে কিরকম? লালচে মানে তো লাল লাল টাইপের, এটা তো বুঝোই তোমরা। লালচে। মরুভূমির মতো মানে, মরুভূমির মতো মানে মরুভূমি দেখছো না তোমরা, বালু টালু উড়ায়, তার মানে এখানে একটা বৈশিষ্ট্য দিছে যে এমন একটা গ্রহের নাম যেটা ধুলাময়, অনেক ধুলা, লাল লাল ভাব, এবং মরুভূমির মতো শুকনা, শুকনা কথা বলছে। বলছে এটিকে লাল গ্রহ বলা হয়ে থাকে। এটির নামটা কি? তার মানে লাল গ্রহ, এটার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। আচ্ছা, অনেকে বলছে মঙ্গল। তুলি, তারপরে হচ্ছে আর কে, পারভিন বলছে মঙ্গল, তারপর তুলি বলছে শুক্র। আচ্ছা, নাহার এপাশে উত্তর দিচ্ছে হচ্ছে নজরুল উত্তর দিছে সেরা, সেরা। তারপর হচ্ছে শাহাদিয়া কি, শাহিদা বেগম, তার পরবর্তীতে নজরুল, তারপরে হচ্ছে আর কে দেখতে পারতেছি সেরা, মঙ্গল, মার্স, তাবাসসুম, তুলি, টেলিস্কোপ এখন আসলো কেন? আচ্ছা যাই হোক, তাহলে এটা কি হবে বলো তো? এটা অবশ্যই অবশ্যই মঙ্গল। দেখছো, দুইটা ব্যাপার আমরা এখানে বুঝলাম। সব থেকে গরম শুক্রবার, আর সব থেকে ধুলাময় দিন মঙ্গলবার। এইভাবে মনে রাখবো, মঙ্গলবার অনেক ধুলা, হ্যাঁ অনেক লাল লাল দেখতে, এটা দিয়ে মনে রাখবো মঙ্গল, মঙ্গল গ্রহ। শুক্র, তার মানে শুক্রটা হচ্ছে সব থেকে উত্তপ্ত থাকে, চারপাশের মধ্যে সব থেকে উত্তপ্তটা কোনটা থাকে? মঙ্গল থাকে। ক্লিয়ার? আচ্ছা, সৌরজগতে, এটা তো একটা মজার প্রশ্ন, সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটা? একদম সহজ প্রশ্ন। সব থেকে বড় গ্রহ মানে যতগুলো গ্রহ রয়েছে অনেকগুলো গ্রহই তো আছে, সব থেকে বড়টার নাম কি? কে বলতে পারবা? তুলি, মার্স বলতেছে, অনু বলতেছে, আক্তার, নাবিয়া আক্তার, নিপা দাস, তারপরে রনি, তারপর হচ্ছে জামিলা খাতুন, আরিয়ান আলম, তারপর হচ্ছে সেইদ, আকিবুল হাসান অন্তর, তারপর হচ্ছে রয়, খোরশেদ। আচ্ছা ঠিক আছে, বৃহস্পতি। বৃহস্পতি কি শিওর? তোমরা শিওর বৃহস্পতি হবে? এটা সব থেকে বড় বলছে, বিশাল বড়। সো সব থেকে বড় গ্রহের নাম কি? সব থেকে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। সব থেকে বড় গ্রহের নাম কি? সব থেকে তুলনামূলকভাবে বড় গ্রহটার নাম হচ্ছে বৃহস্পতি। এইটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে যদি বলি, কাল পুরুষের কেন্দ্রে একটি ব্ল্যাক হোল আছে। এ কাল পুরুষ কিন্তু বর্তমান কালের, এই যে ফারদিন ভাই একজন পুরুষ মানুষ, ফারদিন পুরুষ না কিন্তু, মানে এটা কাল পুরুষ মানে আবার খারাপ পুরুষও না, এটা উপগ্রহের একটা, সৌরজগতের একটা অংশ। সো কাল পুরুষের কেন্দ্রে একটি ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোল মানে এটা অনেক মানে ডিটেইলসে পড়াশোনা আছে। ব্ল্যাক হোল মানে মনে রাখবেন একটা কালো বস্তু, যে যারেই পায় তারে খেয়ে ফেলে, মানে ব্যাপারটা আপনাকে যদি সামনে পায় সে আপনার তার দিকে টেনে নিবে। বুঝতে পারছেন আমার কথা? সো ব্ল্যাক হোল মানে কি? ব্ল্যাক হোল মানে একটা কালো বস্তু, কল্পনা করতে পারে। ব্ল্যাক মানে তো কালো, হোল মানে গর্ত, কালো একটা গর্ত, যে গর্তের মধ্যে সবাইকে টেনে নিতে চায়। পৃথিবী তার সামনে গেলে পৃথিবীকে টেনে নিবে, যাকে পাবে তাকেই টেনে নিবে। বুঝতে পারছো? সেরা 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 সেরা। ঠিক আছে, তাহলে ব্ল্যাক হোল আছে, এটি সূর্য থেকে কত গুণ ভারী? মানে বুঝছো, সূর্য থেকে এটার ওজন বেশি। কে বলতে পারবা? কে বলতে পারবো? তাড়াতাড়ি বলো। 200 গুণ। সেরা, পারভিন বলছে, মনি বলছে 200 গুণ। এছাড়া কেউ উত্তর দিছে? আর্ট অ্যান্ড ক্রাফট উইথ তাসনিম উত্তর দিছে ইউটিউব থেকে, সেরা। অজানা রয় উত্তর দিছে হচ্ছে 200, সেরা সেরা। জারিন উত্তর দিছে, তারপরে মিস্টার মীর শাহরিয়া উত্তর দিছে 200। দাস, নিপা দাস 100 কি আদৌ হবে? আমি আদিব, ঠিক আছে বাবা, আদিব উত্তর দিতে হবে তো, উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও। তার মানে এটার উত্তরটা কত গুণ হবে বলো তো? প্রায় 200 গুণ। সেরা। দেখো, এবার আমরা এতক্ষণ ধরে অনেকগুলো প্রশ্ন সলভ করলাম প্রথম অধ্যায়টা থেকে। এবার আমরা একটু গতি থেকে দেখি কিরকম প্রশ্ন আসতে পারে। মানে 10 নম্বর প্রশ্নটা থাকবে গতি থেকে। গতি, গতি
বুঝতে পারছো আমার কথা? মানে খুবই সহজ একটা গতি। গতি মানে কি? চলাচল করা। বলে না এরকম করে দৌড়াদৌড়ি করে না, এইভাবে দৌড়াদৌড়ি। সো এইরকম করে দৌড়াদৌড়ি মানে তুমি একটা গতি প্রাপ্ত হইছো, একটা গতি, নির্দিষ্ট একটা গতি প্রাপ্ত হইছো। এই গতিটা নিয়ে পড়াশোনা। ধরো সাইকেল যাচ্ছে, থেমে গেল, তার মানে গতিটা থেমে গেল, তার গতি যে এই গতিতে ছিল থেমে গেল। ধরো একটা বাস আর একটা ট্রাক ঠুস করে একটার সাথে আরেকটা লেগে গেল, মানে মানে একদম উড়ন্ত গতিতে এসে একটার সাথে লেগে গেল। তো এটা হচ্ছে গতি। যত বেশি গতি থাকবে, মানে বলে না আমাদের বাংলা ভাষায় বলে না, কিরে ওর স্পিড তো অনেক বেশি, ওর স্পিড তো অনেক বেশি। আরে সেরা রাইসা তাবাসসুম তুলি উত্তর দিছে, তারপর হচ্ছে দিলবা আক্তারও উত্তর দিয়ে দিছে। আরে সেরা 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 সেরা। তার মানে চলন্ত সাইকেলে ব্রেক না দিলেও গতি কমে যায় কেন? তার মানে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো বাচ্চা কাচ্চারা, এখানে বলছে ব্রেক না দিলে গতি থেমে যায় কেন। ধরো তুমি সাইকেলে চলতেছো, সো এক সময় প্যাডেল, যেটাকে বলে প্যাডেল, সাইকেল তো চালাইছো, তোমরা সাইকেল চালাইছো না, সাইকেল চালাচ্ছ, হুট করে ব্রেক ধরলা না, কিন্তু সাইকেলটা দেখবে আস্তে 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 গিয়ে থেমে যাবে। কেন ভাইয়া? আমি তো ব্রেকও ধরি নাই, এখানে মধ্যে প্যাডেলও মারি নাই, সো সাইকেল তো চলা উচিত। এটা একমাত্র কারণ হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ মানেটা কি? ঘর্ষণ মানে হচ্ছে আটকায় দেয়া। ঘর্ষণ বল, দেখো ভালো করে খেয়াল করো, রাস্তার মধ্যে যখন তোমরা চলাফেরা করো, একটা ব্যাপার ভালো করে বুঝো, রাস্তার মধ্যে যখন তোমরা চলাফেরা করো, দেখছো রাস্তার মধ্যে যে পাথরগুলো উঁচু উঁচু হয়ে থাকে, খেয়াল করছো? তোমরা কি খেয়াল করছো রাস্তার মধ্যে যে পাথরগুলো উঁচু উঁচু করে থাকে? কেন উঁচু করে থাকে? আমি যখন তোমাদের মতো পিচ্চি ছিলাম, ছোট্ট ফারদিন ভাইয়া ছিলাম, তখন আমি চিন্তা করতাম, রাস্তার মাঝখানে পাথরগুলো এরকম উঁচু উঁচু কেন? সব মানে এখানে আসলে সবাই চাচ্ছেটা কি? একেবারে প্লেন করে দিক, একদম পিচ্ছিল করে যাক, মানে তাহলে হবেটা, গাড়ি আটকাবে না, ব্রেক করলে একদম ছিছির করে চলে যাবে। মাঝে মাঝে দেখো না টাইলসের মধ্যে মানুষ তেল পড়লে পিছলায় পড়ে কোমর ভেঙে যায়, কারণ হচ্ছে ঘর্ষণ বল থাকে না। সো এই যে রাস্তার মধ্যে যে তোমরা খেয়াল করবা ছোট ছোট পাথরগুলো উঁচু উঁচু করা থাকে, যারা যারা রাস্তায় চলাফেরা করছে একটু খেয়াল করবা, সেটা একমাত্র কারণ হচ্ছে ঘর্ষণ বলের কারণে। ঘর্ষণ মানে থামায় দেয় চলন্ত বস্তুকে। দেখো গতিশীল বস্তুর উপর বল যদি প্রয়োগ না করো, ধরো একটা বস্তু চলতেছে, একটা বস্তু চলতেছে, কারণ তুমি এটাকে আটকাবা না, মানে বল প্রয়োগ করা মানে আটকানো, আটকাবা না। সো চলতেছে, সে কি চলতেই থাকবে না? চলতেই থাকবে না। ধরো তুমি একটা বস্তু, এখানে প্লেন যাচ্ছে, তো তুমি আটকাইলা না, এখানে বলছে যে বল প্রয়োগ না করলে তুমি আটকাইলা না, তুমি আটকাইলা না, যদি তুমি না আটকাও তাহলে প্লেনটা কি সোজা চলতে থাকবে না? সেম এখানের মধ্যে এটা বলছে, বল প্রয়োগ না করলে বস্তুর বেগ কি রূপ হবে, মানে বেগের পরিবর্তনটা কি রকম হবে। এক্স্যাক্টলি, যদি ঘর্ষণ বল না থাকতো সাইকেলটা আজীবন চলতে থাকতো। ধরো তুমি সাইকেলে করে যাচ্ছ, ঘর্ষণ বল নাই, কোনো রকম বাধা নাই, তুমি সারা জীবন চলতে, তোমার প্যাডেলও মারতে হবে না, সারা জীবন তোমার সাইকেলটা চলতে থাকবে। একমাত্র ঘর্ষণের জন্য কি হয় বলতো? বস্তু বা গাড়ি থেমে যায়। ঠিক আছে, স্থির। তার মানে কি? এই যে দেখো তো, গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ না করলে, দেখো না করলে, আমাকে বলছে যদি না করা হয়, না করা হয়, বুঝছো? তাহলে কি হবে? বস্তুটা চলতে থাকবে, যেই বেগে সে যাচ্ছিল সেই বেগেই সে চলতে থাকবে। এটা মানে বুঝায়, ধরো আমার এটা একটা গাড়ি এরকম করে যাচ্ছে, আমার সামনে বাধা নেই, আমি সারা জীবন এভাবে চলবো, এইভাবে চলবে, এরকম সমান বেগে চলতে থাকবো, যদি আমাকে কোনো রকম বাধা না দেয়। তার মানে ব্যাপারটা হচ্ছে, যদি বল প্রয়োগ করে বস্তুর বেগের কি রকম পরিবর্তন হবে? আর সমবেগে বজায় থাকবে। সমবেগে মানে যেই বেগে সে যাচ্ছিল সেই বেগে যাইতে থাকবে। আর আমি যদি আটকাই দেই, ঘর্ষণ বল প্রয়োগ করি, থেমে যাবে। ক্লিয়ার? ভেরি গুড। সরল গতি। মধ্যাকর্ষণ, এটা একটা ইম্পর্টেন্ট। দেখো এটা ওয়ার্ডটা খুব কঠিন মনে হতে পারে। মধ্যাকর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে, এটা কে কাজ পারবে? মধ্যাকর্ষণ বল, মধ্যাকর্ষণ বলের আরেকটা ওয়ার্ড হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল মানে মহাবিশ্বের একটা আরেকটা বস্তু যে বলে আকর্ষণ করে সেটাকে বলা হয় মহাকর্ষ, যে কোনো দুইটা। ধরো আমরা যে পৃথিবীর মধ্যে আছি না, আমাদের একজনের সাথে আরেকজনের মধ্যে আকর্ষণ বল আছে, এটাকে বলা হয় মহাকর্ষ বল। এটা সবসময় নিচের দিকে কাজ করে বাবা, এটা একটু মনে রাখবা। এটা সবসময় কোন দিকে কাজ করে? এই মধ্যাকর্ষ বলটা সবসময় নিচের দিকে কাজ করে। এই যে এখানে আক্তার উত্তর দিছে, জারিন উত্তর দিছে, পপি উত্তর দিছে, তুলি, তারপরে কবির, তারপরে নজরুল, হায়দার, আরে সেরা রয়, অজানা রয়, তারপর ড্রামা পয়েন্ট, আরে সেরা কি কি নাম দিছে মাশাআল্লাহ, জাহান কবির, তারপর মোসাম্মদ তুলি, সেরা 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 সেরা। তারপরে দেখো পৃথিবী ও চাঁদের মধ্যে কোন বল কাজ করে? কি বলছে? পৃথিবী ও
চাঁদের মধ্যে কোন বল কাজ করে? ওই যে আমি বলছি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, বুঝছো, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মাঝখানে যদি তুমি আকর্ষণ পাও তাহলে সেটাকে বলবো মহাকর্ষ বল অথবা মধ্যাকর্ষণ বল বলতে পারো। তার মানে আমি যদি বলি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে ধরেন, এটা হচ্ছে আপনার ধরেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে আপনি, ধরেন এটা হচ্ছে আপনি, আর এখানের মধ্যে এটা একটা পুতুল, এটা একটা কি, এটা একটা পুতুল। তাহলে ভাইয়া পুতুল আর আপনার মধ্যে যে আকর্ষণ থাকবে সেটাকে কি বলবো? মধ্যাকর্ষণ, যে কোনো দুইটা। আমি যদি বলি ভাইয়া এই যে এইটা এবং ফারদিন ভাইয়ার মধ্যে আকর্ষণ, মধ্যাকর্ষণ, এইটা আর এইটার মধ্যে আকর্ষণ, মধ্যাকর্ষণ। তার মানে বোঝায় কি? বোঝায় পৃথিবী ও চাঁদ মানে কি এরকম দুইটা বস্তু, তো দুইটা বস্তুর মধ্যে কোন বল কাজ করবে? মধ্যাকর্ষণ বল। এটাকে তুমি চাইলে মহাকর্ষ বলও লিখতে পারো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। বুঝতে পারছি কথা? কি বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। দেখো এবার একটা মজার কাজ করব, সেটা হচ্ছে সুতায় বাঁধা পাথর ঘুরাতে ঘুরাতে হঠাৎ ছেড়ে দিলে কোন দিকে যাবে? ধরো তোমার মাথার মধ্যে একটা দুষ্টামি বুদ্ধি কাজ করতেছে। ধরো এটা সুতা, এরকম একটা লম্বা সুতা, সুতার মধ্যে তুমি একটা পাথর বাঁধলা, বাড়ানোর পর ঘুরাচ্ছ, তাহলে পাথরটা একটু মানে মনে করো যে তুমি ঘুরাচ্ছ আসলে। সো ধরো এখানের মধ্যে একটা সুতা বেঁধে নিলা, বেঁধে নেওয়ার পর এখানে একটা পাথর আছে। সো পাথর চারপাশ দিয়ে যদি এভাবে ঘুরাতে থাকো, পাথরটা যদি এভাবে চারপাশ দিয়ে ঘুরাতে থাকো, পাথরটা চারপাশ দিয়ে ঘুরাতে থাকলে কি হবে বলো তো? ঘুরাতে 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 মনে করো ছেড়ে দেই, এভাবে ছেড়ে দেই, যেই দিকে ছেড়ে দিব সেই দিক বরাবর পাথরটা চলে যাবে, হবে না? বুঝো তার মানে কি বলছে? সুতায় পাথর বাঁধে ঘুরাতে থাকলে হঠাৎ ছেড়ে দিলে কি হবে? কোন দিকে যাবে? যেই দিকে ছেড়ে দিবে সেই দিকেই চলে যাবে। তোরা এরকম ঘুরাইতে 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 এমন করে মারলা, তো এই পাশ দিয়ে যদি মারো তাহলে সে কি এই বরাবর চলে যাবে না? অবশ্যই এই বরাবর চলে যাবে। বুঝতে পারছো আমার কথা? তার মানে কোন দিকে যাবে? সোজা বরাবর যাবে। ধরো তুমি এটা ঘুরাচ্ছ 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 ঘুরাচ্ছ, ঘুরাইতে ঘুরাইতে এই বরাবর ঢিল মারলা, তাহলে এই বরাবর ঢিল মারলে জিনিসটা এই, সে লাস্টে নিচে পড়ে যাবে, সমস্যা নাই, সে লাস্টে নিচে পড়বে, কিন্তু যাবে কোন দিকে? যাবে প্রথম থেকে তো যাবে একদম সোজা বরাবর। কথা কি বুঝতে পারছো? আরে সেরা 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 সেরা। চাঁদ কখন রাতের আকাশে পুরোপুরি অদৃশ্য হয়ে পড়ে? ও ওয়াও, কি সুন্দর একটা প্রশ্ন। চাঁদ, এটা দেখো মনে হয় একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে। আকাশের চাঁদ রাতের আকাশে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় কখন আসলে? কে বলতে পারবা? কিসের চাঁদ? আকাশের চাঁদ। সো চাঁদ মাঝে মাঝে দেখো না একদম অন্ধকার হয়ে যায়, একদম অন্ধকার হয়ে যায়, এটাকে বলা হয় আমাবস্যায় বা অমাবস্যায়। বুঝতে পারছো? বলে না ওই যে আমাবস্যার রাতে ভূত আসবে একদম হা 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 খেয়ে ফেলবে। আমাবস্যার রাতে নাকি বলে যে ভূতরা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, এরকম কথা শুনছো না? অনেকগুলো ছবি টবিতেও দেখা যায় আমাবস্যার রাতে ভূত পেতনি আরো শক্তিশালী হয়ে যায়। ব্যাপারটা ওয়ান টাইপ অফ ওইরকম, যে কেন শক্তিশালী হয়? কারণ চাঁদ একদম অদৃশ্য হয়ে যায়। মনে রাখতে হবে কিন্তু এই জিনিসগুলো। কামরুন নাহার বলছে, উত্তর দিছে, তারপর হচ্ছে মিম হা উত্তর দিছে, তুলি উত্তর দিছে, ভেরি গুড। নজরুল, রেনিস খান, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে আবারও নজরুল, সেরা 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 সেরা। মাইশা আদুরি সেরা, প্রীতি খান, আদিব সেরা। সূর্যকে নক্ষত্র বলা হয় কেন? এখন দেখো আমরা মোটামুটি যেইগুলো করলাম সেইগুলো হচ্ছে ওয়ান শট প্রশ্ন পড়লাম, মানে এক কথায় উত্তর। আমরা কিন্তু এক কথায় উত্তর মোটামুটি 15টার মতো পড়ে ফেলছি। দেখো ভালো করে খেয়াল করো কতগুলো পড়ছি, 15টা এক কথায় উত্তর পড়ে ফেলছি। তার মানে আমরা 3টা চ্যাপ্টার থেকে 15টা এক কথায়, মানে অনুপাতে হিসেব করলে 5টা 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 করে। তো এখনো যারা এই যে স্লাইডটা যেটা আমি পড়াচ্ছি সবকিছু তো আসলে কিছু কিছু জিনিস দেখিয়ে দিব, কিছু কিছু জিনিস বলে দিব, বাট যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই তো দেখিয়ে দিচ্ছি। এই স্লাইডটা তো তোমরা চাও, অবশ্যই অবশ্যই যারা যারা স্লাইডটা চাও ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, ইনশাল্লাহ স্লাইড তোমাদের কাছে পৌঁছায় যাবে। এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা বা ছোট ভাই ছোট বোন যারাই ক্লাস 6-এ পড়ে না কেন তাদেরকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে মেনশন করে দিবা, কেমন? টুকটুক চলো। মিস্টার নাইস, আমি উত্তর দিচ্ছি। হ্যাঁ উত্তর দেখতেছি তো বাবা, অনেকের উত্তর আসলে আমি চেষ্টা করি যাদের উত্তর প্রথম দিকে আসে তাদেরটা পড়তে। এই যে মিস্টার নাইস, তোমার উত্তরটা আমি পড়ে ফেললাম, ঠিক আছে বাবা। প্রিন্স রোজা মনি, ঠিক আছে। চলো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কিভাবে লিখব? একটা কথা ভালো করে মনে রাখবা, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেজ ভরে ভরে লেখার দরকার নাই।
প্রশ্নর সাইজ অনুসারে, ধরো তোমাকে জিজ্ঞেস করছে এখানে সূর্যকে নক্ষত্র বলা হয় কেন, সর্বোচ্চ তুমি 4 থেকে 5 লাইন লিখবা, সর্বোচ্চ তুমি চেষ্টা করবা 4 লাইনের মধ্যে উত্তরটা শেষ করতে। বুঝতে পারছো আমার কথা? এই যে সেরা 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 উত্তর দেওয়া শুরু করছে, কারণ সূর্য, পারভিন উত্তর দিছে, আফসানা দিছে, তার পরবর্তীতে আদিব উত্তর দিছে, তারপরে তুলি উত্তর দিছে, তারপরে নজরুল উত্তর দিছে, তারপর ফুয়াদ বিন নূর উত্তর দিছে, সেরা রিয়াজ খান, আবারও রিয়াজ খান, তুলি, সেরা। তার মানে এখানে তুমি যদি এটার উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে নাম্বার কিন্তু খুব বেশি না, তুমি একটু ঘুরাই ফিরায় সর্বোচ্চ তুমি 4 লাইনের উত্তর দিবা বাবা, এর বেশি আসলে লিখিও না, কারণ এখানে তো আসলে তোমাকে চাইলেও অনেক বেশি নাম্বার দেওয়া সম্ভব না আসলে। ঠিক আছে, তাহলে দেখো, তার মানে এই 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 জিনিসগুলো তো তোমরাই উত্তর দিচ্ছ। তারপরে দেখো আমাদের দেশের জলবায়ু কি রকম, এই যে দেখো আমাদের দেশের জলবায়ু কি রকম বলো তো, আমাদের দেশের জলবায়ু কি রকম, বলো 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 বলো। আমাদের এইটা কিন্তু এক কথায় প্রকাশ, এর আগে একটা শর্ট প্রশ্ন দেখলাম, এই যে আমাদের দেশের জলবায়ু হচ্ছে উষ্ণ এবং আর্দ্র, মানে বাংলাদেশের জলবায়ু, এটা হচ্ছে জলবায়ু অধ্যায়ের, এটা হচ্ছে জলবায়ুর অধ্যায়ের প্রশ্ন। তোমাদের 3টা অধ্যায় পড়ার কথা, এটা 3 নাম্বার চ্যাপ্টার। সুতরাং এটা কি বলছে, আমাদের দেশের জলবায়ু কিরকম, উষ্ণ মানে একটু গরম এবং আর্দ্র মানে শুকনা শুকনা। বলতো যে রাশিয়ায় সাধারণত খুব শীত পড়ে, দেশটির জলবায়ু কেমন, শীত পড়ে মানে কি, অনেক বেশি ঠান্ডা। সো যেই দেশে বেশি ঠান্ডা পড়ে সেই দেশে আসলে কি বলা হয় বলতো বাচ্চা কাচ্চারা, শীত প্রধান দেশ। আরে সেরা 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 সেরা, ও তো অনেক উত্তর দিছে, দিব্র আক্তার, হাবিব উত্তর দিছো, তার পরবর্তীতে এদিকে রাজীব খান, রাজীব আহমেদ, আসান হাবিব, তুলি, আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার পরবর্তীতে দেখো, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রকে কি বলা হয়, বায়ুর আর্দ্রতা মানে কি, বায়ুর আর্দ্রতা মানে বায়ুটা কতটা জলীয় বাষ্প ধরে আছে, কতটা গরম কতটা ঠান্ডা, এইটা বুঝাইছে। সো এখন তোমাকে জিজ্ঞেস করছে এখানে যে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রকে কি বলা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। কে কে উত্তর দিছ দেখি, আর্দ্র, হাইগ্রোমিটার হবে, হাইগ্রোমিটার, এইগুলো একটু মনে রাখতে হবে। এরপরে যদি আমি বলি বায়ু চাপের একক কি, বায়ু চাপ, এটা যদি ইংরেজিতে বলি তাহলে হচ্ছে এটিএম বোঝানো হয়, অ্যাটমসফিয়ার। বুঝতে পারছো, সেরা সেরা সেরা, হাইড্রোমিটার। হ্যাঁ, আরাফাত হোসেন উত্তর দিছো হাইড্রোমিটার। তারপর হচ্ছে জিহান কবির বলছে শীতল। হ্যাঁ, তারপরে রয়, অজানা রয়, হাইগ্রোমিটার হোসাইন। তার পরবর্তীতে হচ্ছে উত্তর দিছো তাহসিন আদিব, আরাফাত হোসেন, তারপর হচ্ছে গিয়ে তোমার মরিয়ম রহমান, তারপর হচ্ছে নিপা দাস। সেরা 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 সেরা। বায়ুচাপের একক এমনিতে বলা হয় বাংলা দিয়ে মিলিবার বলা হয়, মিলিবার, মিলিবার, হাইগ্রোমিটার, এক্স্যাক্টলি, বায়োমেট্রিক্স না বাবা। ঠিক আছে, তারপরে দেখো বলছে বায়ু প্রবাহটা কি, বায়ু প্রবাহটা কি, এটা তোমরা একটু খুঁজবা বইয়ের মধ্যে যে বায়ু প্রবাহ জিনিসটা কি বোঝানো হয়, জিনিসটা আসলে কি, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ডিটেইলস এইটা স্লাইডের মধ্যে পেয়ে যাবা। এখন দেখো এখানের মধ্যে আমরা এখন এই যে একটু আগে যেটা পড়তেছিলাম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও রিপিট করি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা ম্যাক্সিমাম কয় লাইন লিখবা, 4 লাইন লিখবা। ম্যাক্সিমাম কয় লাইন লিখবা, ম্যাক্সিমাম তোমরা 4 লাইন লিখবা। যেমন বলছে সূর্যকে নক্ষত্র বলা হয় কেন, একটু আগে তোমরা উত্তর দিছো না, অনেক বেশি আগুন, অনেক বেশি হিট জেনারেট করে, এই জন্য আসলে বলা হয় সূর্যকে নক্ষত্র বলা হয়। এখন ডিটেইলসে তো এখানে দেয়াই আছে, এটা তো যে কোনো কেউ পড়লেই বুঝতে পারবে। 3 থেকে 4টা বৈশিষ্ট্য লিখে দিবা ম্যাক্সিমাম, উল্টাপাল্টা কথা লিখবা না, টু দা পয়েন্ট লিখার চেষ্টা করবা। কথা কি বুঝতে পারছো? ইনশাল্লাহ পারবা তোমরা। সো এই স্লাইড তো আমি দিয়েই দিব তোমাদেরকে, যদি তুমি ভিডিওটা ঠিকঠাক মতো শেয়ার করো। হ্যাঁ, ঠিক আছে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন, ওই যে একটু আগে দেখছিলা বলছিল মরুভূমির মতো, এখানের মধ্যে উত্তর কয় লাইনে দিব, সর্বোচ্চ 3 থেকে 4 লাইন, সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের উত্তর দিব শর্ট কোশ্চেন অ্যান্সারের। বুঝতে পারছি আমরা? ঠিক আছে। জারিন, তোমার উত্তর পড়ছি তো বাবা, অনেকবারই পড়ছি, আসলে সব কমেন্টের উত্তর তো পড়া সম্ভব হয়নি, বাট জারিন তোমার উত্তর আমি পড়ি এবং তোমার কমেন্টও দেখি। দেখো মঙ্গল গ্রহকে লাল গ্রহ কেন বলা হয়, দেখো মঙ্গল গ্রহ হলো সূর্য থেকে চতুর্থ দূরবর্তী গ্রহ। চতুর্থ মানে এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা হচ্ছে সূর্য, এই যে 1 2 3 ঠিক হচ্ছে 4, এই যে এত দূরে অবস্থিত,
এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, ঠিক এখান থেকে এত দূরে অবস্থিত হচ্ছে মঙ্গল। বুঝতে পারছো? এইটাই বলছে চতুর্থ দূরবর্তী এবং বুধের পরে আসলে সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। তার মানে মঙ্গলের সাইজ কিন্তু খুব বেশি বড় না, সব থেকে ছোট হচ্ছে বুধ, বুধের পরের সাইজটাই কিন্তু মঙ্গল গ্রহের। বুঝতে পারছো? আমরা মনে রাখতে পারি যে মঙ্গলবার, বুধবার, এদিক দিয়ে মনে রাখতে পারি যে বুধবার বেশি ছোট, মঙ্গলবার তার পরেরটা ছোট, অর্থাৎ মঙ্গলবারের যে সাইজ সেই মঙ্গলবারের সাইজটা তুলনামূলকভাবে একটু ছোট হয়। সো দেখো এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইড, এইটার আসলে সংকেত আমি লিখে দিতাম, বাট এটা এখন লিখে দিব না। ফেরিক অক্সাইড এটার সংকেত আসলে তোমরা বড় হইলে পড়তে পারবা, বাট এখানে মেইন লাইন কোনটা? লাইন কিন্তু একটা, লাইন কিন্তু এখানের মধ্যে একটা বাবা, সেটা হচ্ছে এই গ্রহের পৃষ্ঠতলে ফেরিক অক্সাইডের আধিক্যের জন্য গ্রহটি লালচে রঙের দেখায়। কিন্তু আমার এখানে চারটা লাইন দিছি, একটা, দুইটা, তিনটা, মোটামুটি 3 লাইনে এখানে বড় বড় একটা লাইন ছিল, তাই সমস্যা হয়নি। এই জন্য বললাম অনেক বেশি আসলে আমরা বড় করব না শর্ট প্রশ্নের উত্তর, সর্বোচ্চ 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করব, কখনো 1 পেজ লিখার চেষ্টা করো না, ঠিক আছে? ভেরি গুড, ভেরি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বাবারা। আচ্ছা ঠিক আছে, চলো 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 নেক্সট প্রশ্নের উত্তর। সৌরজগতে লাল গ্রহের বৈশিষ্ট্য রাখো। আচ্ছা বলো তো, সৌরজগতে লাল গ্রহটার নাম একটু আগে পড়লাম না, লাল গ্রহটার নাম কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখতেছো তো বারবার ঘুরে ফিরে আসতেছে। সৌরজগতের লাল গ্রহটার নাম কে বলতে পারবা? কে বলতে পারবা? এক্স্যাক্টলি, সিরাজ খান বলছে যে ফেরিক অক্সাইড বেশি, ফেরিক অক্সাইড হচ্ছে Fe2O3। এটা পরে আমরা বুঝবো, আসলে এখন বোঝার কোনো প্রয়োজন নাই আসলে। মঙ্গল গ্রহ সেরা 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 সেরা, ভেরি গুড। তার মানে মঙ্গল গ্রহ একটু পড়ছি, ওই যে আগের মতো ওই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো দিলাম সেই বৈশিষ্ট্যগুলোই, যে এটা লাল গ্রহ বলে, এটা ধুলা চে অথবা লালচে অথবা মরুভূমির মতো, পৃথিবীর প্রায় অর্ধেক। তো এই কারণগুলো আসলে তুমি যদি মেনশন করে দাও 3 থেকে 4 লাইনের মধ্যে, তাহলেই এনাফ, আর লাগবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? ইংরেজিতে আসলে মার্চ বলে বাবা। আচ্ছা, গ্যালাক্সি বলতে কি বোঝায়? শর্ট প্রশ্নের উত্তর 3 থেকে 4 লাইনের বেশি দেয়া যাবে না। গ্যালাক্সি, সো গ্যালাক্সি বলতে কি বোঝায়? গ্যালাক্সি জিনিসটা কি? অনেকে শুনছো না গ্যালাক্সি, মহাবিশ্ব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা শুনি। গ্যালাক্সি হচ্ছে অসংখ্য নক্ষত্রের সমষ্টি, মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভিতরে নক্ষত্রগুলো আটকে থাকে। তো এখানে কিন্তু পুরা গ্যালাক্সির ডিটেইলস দেয়া আছে বাবা। সো এত বড় লিখবো না, এখান থেকে তুমি সর্বোচ্চ 3টা লাইন লিখতে পারো, এর বেশি আসলে লিখারই দরকার নেই, এর বেশি ভুলেও লিখার দরকার নেই, বাট তোমাকে 3 থেকে 4 লাইন লিখতে হবে। বুঝতে পারছো আমার কথা? সাইকেল চালানোর সময় প্যাডেল চাপতে হয় কেন? প্যাডেল মানে কি? কেউ কি প্যাডেল মারছো? কেউ কি সাইকেল চালাইছো? বলো, আমাকে বলো, সাইকেল কে কে চালাইছো? একটু হাত তুলো তো, আমাকে একটু বলো দেখি, প্যাডেল কে কে চাপাইছো? বলো বলো বলো। প্যাডেল, সাইকেলের প্যাডেল কি কেউ চালাইছিলা? সাইকেলের প্যাডেল, সাইকেলের প্যাডেল, আরে সেরা সেরা সেরা। বলো তো, সাইকেল চালানোর সময় প্যাডেল কেন মারতে হয়? মানে সাইকেল চালানোর সময় এভাবে প্যাডেল মারতে হয়, এভাবে প্যাডেল মারতে হয়। সো প্রশ্নটা হচ্ছে সাইকেল চালানোর সময় এভাবে প্যাডেলটা কেন মারতে হয় আসলে? আমাকে কি কেউ বলতে পারবা? আরে সেরা, অনেকে মারছে, তাহসিন তো মারছে অনেক দেখলাম। আচ্ছা ঠিক আছে, কেন চাপতে হয়? কারণ দেখো, আমি যদি সাইকেল চালাতে যাই আমাকে একটা ঘর্ষণ বল আমাকে আটকাই দিবে। কিন্তু 2 রকমের বল কাজ করে, এটা ঘর্ষণ বল আর এটা তোমার বল। তো এই ঘর্ষণ বলটাকে উপেক্ষা করে সাইকেল দিয়ে সামনে চলে যাইতে হবে, যার কারণে সাইকেলকে প্যাডেল মারতে হয় যাতে ঘর্ষণ বলটাকে পার করে যাইতে পারো। বুঝতে পারছো? ঠিক আছে, সেরা 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 সেরা। ঘর্ষণ মেইন উত্তর হচ্ছে, মেইন উত্তরটা কিন্তু ঠিক রাখতে হবে। সো আপনারা কখনো খাতার মধ্যে এরকম কইরেন না যে প্যাডেল মারতে হয়, মন চাই তাই প্যাডেল মারি। প্যাডেল, সাইকেল তো প্যাডেল মারার জন্যই তো সাইকেল চলবে, তাছাড়া আবার এটা কেমন প্রশ্ন? এরকম কিন্তু কেন, কিছু না। ঠিক আছে, মেইন উত্তর হচ্ছে ঘর্ষণ বলটাকে উপেক্ষা করে আরো বেশি কিছু করার জন্য। বুঝতে পারছেন? সাইকেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ মানে সব থেকে গরম, উত্তপ্ত মানে কি? সব থেকে গরম গ্রহ। এবং এখানের মধ্যে কিন্তু 1 লাইনের মধ্যে প্রশ্নের উত্তরটা লেখা হয়ে যায় যে ভাই সব থেকে উত্তপ্ত গ্রহ এইটা। কিন্তু এখানের মধ্যে যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তোমাকে মিনিমাম 3 থেকে 4 লাইন লিখতে হবে, না লিখলে তো তুমি পারবা না এখানের মধ্যে। সুতরাং এখানের মধ্যে পুরোটা লিখতে হবে যে সব থেকে উত্তপ্ত গ্রহ এটা, কেন এটা সব থেকে উত্তপ্ত গ্রহ, কারণ এর বৈশিষ্ট্য সূর্যের সব থেকে কাছাকাছি।
বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? মার্চ ঠিক আছে, শুক্র ঠিক আছে, শুক্র শুক্র সেরা, যেটা গ্রহ সব থেকে কাছাকাছি তার উত্তপ্ত। এবং এখানে যে তোমরা বলতেছো শুক্র, কোনো সমস্যা নেই, এটাতে এক কথায় উত্তর। যদি তোমরা বলো যে সব থেকে বেশি হচ্ছে শুক্র, কিন্তু শুক্রটা কেন সব থেকে উত্তপ্ত এর কারণটা 2 লাইন 3 লাইন বা 3 লাইনে লিখবা, বলবা যে এটা সূর্য থেকে সব থেকে কাছাকাছি, সব থেকে কাছাকাছির একটা গ্রহ, যেখানে হিট অনেক বেশি জেনারেট হয়, যেখানে হিট সূর্যটা অনেক বেশি তাপটা এসে আসলে গ্রহতে সরাসরি আসলে লেগে যায়। ক্লিয়ার? ভেরি গুড। তারপরে এখানের মধ্যে বলছে সরল গতি এবং বক্র গতির মধ্যে দুইটা পার্থক্য লিখো। এবার যখন এরকম পার্থক্য লিখতে বলবে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সর্বোচ্চ দুইটা পার্থক্য লিখবা। কয়টা? যদি তোমাকে এখানে প্রশ্নের মধ্যে যদি না বলতো, এখানে যদি তুমি বলতো যে সরল গতি এবং বক্র গতির পার্থক্য, এটা কিন্তু গতি থেকে পড়াশোনা, কেমন, এটা গতির অংশ। সো তোমাকে যদি জিজ্ঞেস করতো বা বলা হতো যে ভাইয়া সরল গতি এবং বক্র গতির পার্থক্য লিখো, তবুও তুমি কয়টা পার্থক্য লিখতা? দুইটা পার্থক্য লিখতা। দুইটা পার্থক্য। কয়টা পার্থক্য? দুইটা পার্থক্য। প্রথমে দেখো, সেটা হচ্ছে এখানের মধ্যে বলছে সরল গতি এবং বক্র গতি। সরল মানে কি? সরল বরাবর চলবে। বক্র মানে কি? সরল গতি মানে এমনি সরল বরাবর চলবে। বক্র মানে কি? বক্র মানে এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এরকম, মানে সোজা পথে যাওয়া আর আঁকা বাঁকা পথে যাওয়া। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছো আমার কথা? তার মানে দেখো ভালো করে খেয়াল করো, তার মানে সরলের গতি আর হচ্ছে বা সরল গতি অথবা বক্র গতি, তাহলে বস্তু সরল রেখা বরাবর যে গতি হয় সেটা হচ্ছে সরল গতি। আর আমার যদি বক্র রেখা বরাবর হয়, বক্র মানে কি? আঁকা বাঁকা। বক্র মানে কি? আঁকা বাঁকা পথে যদি গতি হয় সেটাকে বলা হয় বক্র গতি। বুঝতে পারছি আমরা কথা? বুঝতে পারছি? যেমন এখানের মধ্যে সরল পথে চলা মহাকাশের গতি, বুঝতে পারছো? মহাকাশ যান মানে কি? দেখবা রকেট, একটা রকেট যদি উপরের দিকে উঠে একদম সোজা বরাবর উঠে, রকেট যদি এরকম করে উঠে একদম সোজা বরাবর উঠে, তো সোজা বরাবর গতিটা হচ্ছে সরল গতি। উদাহরণ সহ দিতে হবে, একটা সংজ্ঞা দিবা, এরকম পার্থক্য আসলে 1 নম্বরে সংজ্ঞা দিবা, তাহলে 2 নম্বরে কি দিবা? 2 নম্বরে তার উদাহরণ দিবা। ক্লিয়ার? সো এখানের মধ্যে দেখো উদাহরণ হচ্ছে মৌমাছি ছুটে চলার গতি। বুঝতে পারছো আমার কথা? দুইটা গতি, একটা হচ্ছে সরল পথে চলাচল আর একটা হচ্ছে মৌমাছি। মৌমাছি তো এমনে 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 অনেক পথেই যাইতে পারে। সো অনেক পথেই যাইতে পারে, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো? বক্রগতি। সুতরাং আমরা একটা জিনিস মনে রাখবো, কখনো যদি পার্থক্য আসে কিভাবে সুন্দর করে লিখবো, যদি এটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হয় 1 নম্বরে আমরা এটার উত্তর দিব যে এটা কাকে বলে, সংজ্ঞাটা লিখবো, এবং 2 নম্বরে এটার উদাহরণ দিব, তাহলে এটাতে তুমি ফুল নাম্বার পাবা, একদম মানে একদম গ্রান্টেড। পরবর্তীতে দেখি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি মানে নির্দিষ্ট সময় পর পর একটা জায়গায়, যেমন আমি বলতে পারি ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটাটা কি ঘোরে না এরকম? এরকম করে ঘড়ির কাঁটা ঘুরে না, ঘুরে কি আগের জায়গায় ফিরে আসে কি আসে না? বলো বলো। মডেল টেস্ট দিব না? অবশ্যই দিবা, অবশ্যই। দেখো দেখো পিন কমেন্টে দেখো, এখানের মধ্যে দেয়া আছে কিভাবে, অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে। পর্যায়বৃত্ত গতি মানে কি? তোমরা যদি ঘড়ির কাঁটা খেয়াল করো, ধরো এটা একটা ঘড়ি, ঘড়ির কাঁটা কিন্তু এভাবে ঘুরতে থাকে, ঘুরতে 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 আগের জায়গায় ফিরে আসে, আবারও ঘুরে আবারও ঘুরে, একই জায়গায় বারবার ঘুরে। ঘড়ির কাঁটা কি একই জায়গায় বারবার ঘুরে না? একই জায়গায় বারবার ঘুরে না? যদি একই জায়গার মধ্যে বারবার ঘুরো, এরকম যদি ঘূর্ণন আসে, তাহলে সেটাকে আমাদের কি বলা হয়? পর্যায়বৃত্ত। মানে একটা নির্দিষ্ট পর্যায় পর পর সে ঘুরতেই থাকে, পুনরাবৃত্তি ঘটে। এই যে দেখো একই অবস্থায় ফিরে আসে বা পুনরাবৃত্তিও ঘটে, এই সময়কালকে সমকাল বলা হয়। বুঝতে পারছো? পর্যায়বৃত্ত গতি নির্দিষ্ট সময় সময়, যেমন এখানে তুমি উদাহরণ দিতে পারো, যেমন লিখতে পারো যে ভাইয়া যেমন একটা দিলে খুবই সুন্দর হবে, সেটা হবে কি? ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি। বুঝতে পারছো? তার পরবর্তীতে আমরা বলতে পারি পৃথিবী ঘুরতেছে, পৃথিবী চারদিক দিয়ে ঘুরতেছে। এক্স্যাক্টলি স্প্রিং না, স্প্রিং তো আসলে ঘুরে না বাবা, ঘুরতে হবে জিনিসটাকে, ঘুরতে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে আগের জায়গায় ফিরে আসবে, স্থিতিস্থাপক বলা হয়। স্প্রিংটাকে স্থিতিস্থাপক বলা হয়। কিন্তু পৃথিবী দেখো সূর্যের চারদিকে ঘুরে আবার 365 দিন পর আবার আগের জায়গায় আসে। পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরে 365 দিন পর আবারও আগের জায়গায় আসে। তার মানে কি? ঘুরে ঘুরে আগের জায়গাটাতে আসা মানে কি? পর্যায়বৃত্ত।
কথা কি বোঝা গেছে? আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে, খুবই ইম্পর্টেন্ট। ওই যে দেখো না, মাঝখানে হচ্ছে কি জানি একটা ঝড় ইন্ডিয়াতে হলো, আমি জানি না, নামটা ভুলে গেছি আসলে। মিল্টন, একটা ঝড়ের নাম ছিল মিল্টন খুব সম্ভবত। সো যেই ঝড়ই হোক না কেন, একটা ব্যাপার ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো অবশ্যই অবশ্যই একটু বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো বাবারা? এখন দেখো, একটু ভালো করে খেয়াল করো। এক্স্যাক্টলি, আদিব ঘুরে আগের জায়গায় চলে আসতে পারে। এবার ভালো করে খেয়াল করো, বলছে আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করো। বলতো, আমাদেরকে যখন আগে থেকে জানাই দিবে আজকে ঢাকার মধ্যে একটা বিশাল রকমের আসলে ঘূর্ণিঝড় হবে, আমরা আগে থেকে প্রস্তুতি নিতে পারি না? আগে থেকে আমরা হচ্ছে হারিকেন, বাতি বা মোমবাতি বা চার্জার লাইট সব চার্জ করে রেখে দিই, যাতে আসলে ঘূর্ণিঝড়টা আসলে কারেন্ট চলে গেলে যাতে আমরা একটা ব্যাকআপ তৈরি করতে পারি। সো এক্স্যাক্টলি, ডানা ডানা। সো এই যে দেখো, আমরা পূর্বাভাস পাইলে কি কি করতে পারি, দেখো কত সুন্দর করে পয়েন্ট করে দেয়া আছে। সব থেকে বেস্ট হচ্ছে যখন তোমাকে কোনো কিছুর উপকারিতা জিজ্ঞেস করবে, যে এটা হলে লাভটা কোথায়, ওই জিনিসটা হলে লসটা কোথায়, ওই জায়গায় আমরা কি করতে পারি, বা ওইটা আমাকে কিভাবে সাহায্য করে, সবসময় চেষ্টা করবা পয়েন্ট পয়েন্ট করে লেখার জন্য। যেমন এই যে দেখো, কিভাবে সাহায্য করে, মানে কি সাহায্য করে, মানে কি তোমার লাভ করে, এটা হচ্ছে অবশ্যই লাভ হয় আমাদের। এভাবে দেখো পয়েন্ট করে সুন্দর করে লেখা আছে। বুঝতে পারছো যে আমাদের প্লেন ছেড়ে যেত, সেটাকে আটকায় দেয়। সো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো বলছে আবহাওয়ার উপাদানের পরিবর্তনে মাঝে মাঝে বদলে যায়। দেখো, আবহাওয়ার উপাদানের পরিবর্তনে মাঝে মাঝে বদলে যায় আকাশের চিত্র। আকাশে এই ধরনের কি কি পরিবর্তন দেখা যায়, ওই যে এই যে যখন তোমাকে এরকম পরিবর্তনের কথা বলবে, চেষ্টা করবা বেশি মার্কস ক্যারি করার জন্য একটু পয়েন্ট করে দিতে। যখন ভালো উপকারিতা এবং অপকারিতা দিকগুলো বলবে, বুঝছো, তখন তোমরা কি করবা বলো তো, চেষ্টা করবা পয়েন্ট পয়েন্ট করে লিখতে। কেমন? সো এখানের মধ্যে যেমন দেখো যে কি ধরনের পরিবর্তন দেখা যায়, এই যে দেখো সুন্দর। সো তুমি পয়েন্ট পয়েন্ট করে দিলে কিন্তু তুমি যদি ঢালাও ভাবে লিখো, তাহলে নাম্বারটা পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কমে যায়। তুমি যখন একটা উপকারিতা অপকারিতা, এটাতে লাভটা কি, ওইটাতে লাভটা কি, এটাতে ক্ষতিটা কি, ওইটাতে ক্ষতিটা কি, এরকম যখন কোনো কিছু নির্দেশ করবে, অবশ্যই পয়েন্ট করে লিখবা। বুঝতে পারছো? তার মানে এখানের মধ্যে দেখো সূর্যের তাপ কম বেশি হয়, কখনো রোদ, কখনো মেঘাচ্ছন্ন পরিবেশ, মানে আকাশের আসলে পরিবর্তনের কারণে কি দেখি, আকাশে কখনো কখনো বজ্রপাত দেখতে পাই, কোনো কোনো দিন সূর্যগ্রহণের মতো ঘটনা। আচ্ছা, তোমরা কি সূর্যগ্রহণ দেখছিলা? সূর্যগ্রহণ দেখছিলা? সূর্যগ্রহণ, ওই যে দেখো না, আমাদেরকে ছোটবেলায় সূর্যগ্রহণ মানে কি, সূর্যগ্রহণ হয় কি, আমরা ছোটবেলা বলতো সূর্যটাকে কে জানি এসে খেয়ে ফেলে, সূর্যের বাবা মার কাছে কে জানি টাকা পায়, তার টাকাটা সূর্য বাবা মা পরিশোধ করে না, এই জন্য সূর্যটাকে খেয়ে ফেলে। মানে এরকম আসলে কত রীতি কথা প্রচলিত থাকে। সূর্যগ্রহণ মানে কি, সূর্য থেকে সামনে চারটা চলে আসে, যার কারণে সূর্যের আলোটাতে পৃথিবীতে আসতে পারে না ওই জায়গাটাতে, যার কারণে হয় কি সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছাতে পারে না। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো রচনামূলক প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটাকে একটু বড় বড় করে লিখতে হবে। রচনামূলক প্রশ্ন যখন আমরা সলভ করব, এখানের মধ্যে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে। আমি প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবো, পার্থক্য বললে বক্স করব, দুইটা জিনিসের যদি পার্থক্য জিজ্ঞেস করে আমি বক্স করব, বক্স করে পাঁচটা, ম্যাক্সিমাম পাঁচটা পার্থক্য লিখবো। পাঁচটা পার্থক্য লিখলে এনাফ। বুঝতে পারছি? ধরো আমাকে পার্থক্য জিজ্ঞেস করছে যে দুইটা জিনিসের পার্থক্য লিখো, এরকম করে বক্স করে ম্যাক্সিমাম 1 2 3 4 5টা পার্থক্য লিখবো। সংজ্ঞা দিব, প্রথমটাকে কাকে বলে দিব, লাস্টেরটাতে উদাহরণ দিব, বাকি তিনটা আলোচনা করবে, এটা হলে এটা হয়, ওইটা হলে ওইটা হয় না। এছাড়া আমি কি করবো, এটা কত পেজের উত্তর লিখবো ভাইয়া, সর্বোচ্চ 1 থেকে 1.5 পেজের উত্তর লিখবা, এর বেশি করবা না। চেষ্টা করবা খাতা ভর্তি করে লিখলে আসলে নাম্বার পাবা না। যেইটা প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করেছে সেইটার উত্তরই লেখার চেষ্টা করবা। সো একটা জিনিস মনে রাখবা, যদি তুমি মনে করো ভাই আমি তো আজকে খাতা ভরাই দিয়ে আসছি, 10 পেজ 20 পেজ 50 পেজ 60 পেজ এভাবে লিখে দিয়ে ভর্তি করে দিয়ে আসছি, আমি তো আজকে নাম্বার ফুল পাবো না, বাবা পাবেন না। কি করতে হবে, যেইটা প্রশ্ন ধরো তোমাকে জিজ্ঞেস করছে পৃথিবীর চারদিকে কি ঘুরে,
এখন তুমি জানো না পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে, আসলে এই যে একটা উত্তর। এখন বলতো পৃথিবীর চারদিকে নানা বস্তু ঘুরে, এই বস্তুগুলো আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো ঘুরে জন্যই আমরা বেঁচে আছি, এই বস্তুগুলো না ঘুরলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম করে 4-5 লাইন হচ্ছে গিয়ে তোমার লিখলা। বুঝতে পারছো আমার কথা? কোনো লাভ নাই, আসলে কোনো লাভ নাই। সো কি করবা, টু দা পয়েন্ট লিখবা, কম লিখো, এক পেজ লিখো, এক পেজের থেকে তুলনামূলকভাবে কম লিখো, বাট টু দা পয়েন্ট উত্তরটা লেখো। আবার একেবারে শর্ট কইরো না, 1-2 লাইনের উত্তর, 5 মার্কের উত্তর 1-2 লাইন দিলে তো শেষ। এই যে দেখো, সূর্যের আলো পর্যবেক্ষণ করে কোন গণিতবিদ পৃথিবী গোলাকার বলেছিলেন এবং তিনি এটা কিভাবে পর্যবেক্ষণ করেছিল। পুরো একটা প্রসেস, পুরো একটা প্রসেস বাবা। যে এখানের মধ্যে 800 কিলোমিটার দূরে রশ্মি 7.2 ডিগ্রিতে, এখান থেকে এমসিকিউ চলে আসতে পারে। বুঝতে পারছো? দেখো এখানে এইগুলো লিখতে লিখতে আসলে তোমার আসলে দিনকাল আসলে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? সো আসলে তোমরা চেষ্টা করবা টু দা পয়েন্ট আসলে লেখার জন্য। কথা কি ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছো? ভেরি গুড। এবার দেখো বলছে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা বিবর্তনের পক্ষে কি কি যুক্তি ছিল। যখন এরকম যুক্তির কথা বলবে চেষ্টা করবা পয়েন্ট পয়েন্ট করে লিখতে। যখন তোমাকে বিভিন্ন রকম যুক্তি দিবে সেখানে তোমরা অবশ্যই পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। ওয়ালাইকুম আসসালাম রনি। আচ্ছা, এই যে যেমন এখানের মধ্যে দেখো বলছে যে পৃথিবীর ক্ষেত্রে এই যে দেখো একটা পয়েন্ট দিছি, তুমি চাইলে এখানের মধ্যে এই যে এরকম করে পয়েন্টগুলো অবশ্যই রোমান সংখ্যা দিয়ে লিখবে। এরকম করে একটা পয়েন্ট, এরকম রোমান সংখ্যা দিয়ে আর একটা পয়েন্ট, এভাবে পয়েন্ট পয়েন্ট করে দিয়ে লেখার চেষ্টা করবা যে আসলে এই এই যুক্তি ছিল। যুক্তিগুলো একদম ঢালাও ভাবে লিখে দিও না, তাহলে কিন্তু মুশকিল। বুঝতে পারছো আমার কথা? ভেরি গুড। তারপরে এই যে দেখো পৃথিবীর বাইরে আর কোনো গ্রহে কি মানুষ বসতি স্থাপন করতে পারে? উত্তরের পক্ষে যুক্তি দাও। পক্ষে মানে কি, এটি কি পারবে কি পারবে না? সো উত্তর যদি আমি এক কথায় উত্তর দেই, না মানুষ বসবাস করতে পারবে না, এটা হচ্ছে একদম এক কথায় উত্তর বাচ্চা কাচ্চারা। আচ্ছা তোমরা বলো তো পৃথিবীর বাইরে, তোমরা বলো তো চাঁদের দেশে তো অনেক মানে অনেকবার রকেট টকেট গেছে, অনেক কিছু গেছে। সো এই যে এত কিছু চাঁদের দেশে গেছে, কেউ কি চাঁদের দেশে থাকতে পারছে? অথবা মঙ্গল গ্রহের মধ্যে কি কেউ থাকতে পারে? মঙ্গল গ্রহের মধ্যেও থাকতে পারে না, চাঁদের দেশের মধ্যেও কেউ থাকতে পারে না। সুতরাং কেউ যেহেতু থাকতে পারে না, কেন থাকতে পারে না? কারণ পৃথিবীর মতো এত অক্সিজেন নাই, পৃথিবীর মতো পানি নাই, পৃথিবীর মতো এরকম পরিবেশ নাই। সো এই যে উত্তরগুলো তোমরা চেষ্টা করবা পয়েন্ট করে দিতে। সো এই ক্ষেত্রে পয়েন্ট না করলেও খুব বেশি সমস্যা নাই, কিন্তু পয়েন্ট করাটা বেটার আসলে। বুঝতে পারছো? এই যে দেখো পৃথিবীর বাইরে মানুষ বসবাস করতে পারে না, এক কথায় উত্তর শেষ। কারণ বলছে এর পক্ষে যুক্তি দাও। তুমি যে বললা যে পারে না, কেন পারে না এটার পক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। তার মানে বলবা এই কারণে পারে না, পানি নেই তাই পারবে না, বাতাস নেই তাই পারবে না, খাবার দাবারের অনুপস্থিতি তাই পারবে না। এভাবে সুন্দর করে করে পারলে পয়েন্ট করে লিখবা। বুঝতে পারছো? মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল আছে, কিন্তু মানুষ বাঁচার উপযোগী কি বায়ুমণ্ডল আছে? মানুষ বাঁচতে পারবে এরকম বায়ুমণ্ডল থাকলে তো কতদিন আগে আসলে মঙ্গল গ্রহে চলে যায়। তো মঙ্গল গ্রহে সব থেকে উপযোগী তুলনামূলক, কিন্তু মানুষ বাঁচার মতো এত ইয়া নাই। ঠিক আছে, এখানের মধ্যে আরেকটা সুন্দর প্রশ্ন, রাতের আকাশে তাকালে একটি তারাকে পৃথিবীর সাপেক্ষে স্থির মনে হয়, সেটির নাম কি বলতো? এমনটি হওয়ার কারণ কি? মাঝে মাঝে রাতের বেলা দেখো না যে এটা তারা তারা মনে হচ্ছে যে পৃথিবীর সব থেকে কাছাকাছি আছে, বড় হয়ে জ্বলে, বলে না তারা 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 দেখা যায়, তারা আকাশের তারা। হ্যাঁ, তো এই যে আকাশের তারা যে বলা হয়, এই তারাগুলোর মধ্যে পৃথিবীর মানে কোনটা আসলে স্থির মনে হয়, এটা কিন্তু বইয়ের মধ্যে সরাসরি দেয়া আছে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে বাবা, না মনে রাখলে কিন্তু বিপদ আসলে। বুঝতে পারছেন আমার কথা? সুন্দর করে উত্তরগুলো কই গেল? এগুলো পড়তে হবে। তারপরে এই যে এখানের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে, এত প্রশ্ন আমরা সলভ করব না, কারণ এত প্রশ্ন সলভ করলে আমাদের দিন দুনিয়া কাহিল হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই স্লাইডের মধ্যে অনেক সুন্দর প্রশ্ন আছে, এত প্রশ্ন সলভ করতে গেলে একদম অবস্থা খারাপ। দেখছো কত সুন্দর একটা প্রশ্ন, যে চিত্র একের যে মডেলটি দেখানো হয়েছে সেটি কিসের মডেল, মানুষ কেন এটি বিশ্বাস করেছিল? এই যে দেখছো চিত্র এক, এটা কেন বিশ্বাস করছিল? এটা কি? এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর। সো প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের মধ্যে কিন্তু ছবি দিতে পারে, ছবি।
ছবি দিয়ে দিতে পারে, যে এরকম একটা ছবি দিয়ে দিল, দিয়ে জিজ্ঞেস করলো আসলে এটা আসলে এমন কেন, ওইটা এমন কেন, এটা নিয়ে এই বিজ্ঞানী এই কথা কেন বলছে, এটা নিয়ে ওই বিজ্ঞানী আসলে কেন বলছে। এরকম অনেক প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছেন আমার কথা? এই যে অনেক রকম প্রশ্ন যে আমাদের আসতে পারে, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে এখানে দেখো 2টা প্রশ্নের পার্ট থাকে, 8 মার্কসের প্রশ্ন। চিত্র 1-এ যে মডেলটি দেখানো হয়েছে সেটি কিসের মডেল, মানুষ কেন বিশ্বাস করেছিল? বুঝতে পারছো? আগে মনে করতো, দেখো মাঝখানে দেয়া আছে পৃথিবী, আগে মনে করতো মাঝখানে আছে পৃথিবী, আগে কি মনে করতো মানুষ, মাঝখানে দেখো আছে পৃথিবী। এখন কেন আসলে মানুষ এটা বিশ্বাস করছিল, এটা এক্সপ্লেনেশন তোমাকে 1 2 3 4 5 6 এভাবে দিতে হবে। দ্বিতীয় ধাপটা দেখো, যারা যারা বুঝো নাই, আগে মানুষ কি মনে করতো, পৃথিবী মাঝখানে আছে, চারদিক দিয়ে সূর্য ঘুরে, চারদিক দিয়ে আসলে চাঁদ ঘুরে, চারদিক দিয়ে বৃহস্পতি গ্রহ ঘুরে, বুধ গ্রহ ঘুরে, মঙ্গল গ্রহ ঘুরে, নেপচুন ঘুরে, সবকিছুই ঘুরে পৃথিবীর চারদিক দিয়ে। এটা একটা ভ্রান্ত ধারণা ছিল না? অথবা এক্স্যাক্টলি সিরাজ ইসলাম বলছে যে আসলে ভাইয়া এখানের হচ্ছে এটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল ছিল, এটা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া আছে। আচ্ছা, এরকম প্রশ্নে সর্বোচ্চ কত লাইন লিখবো? জারিন খুব সুন্দর একটা প্রশ্ন করছে, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। ভাইয়া এরকম প্রশ্ন যদি চলে আসে কত লাইন লিখবো? জাস্ট টু দা পয়েন্ট উত্তর লিখবা। কেন? ভালো করে খেয়াল করো, এই জায়গাটার মধ্যে যখন বলছে কিসের মডেল মানুষ কেন এটা বিশ্বাস করছিল, এটা পয়েন্ট করবা, পয়েন্ট 1 2 3 4 5, এটা ম্যাক্সিমাম 5টা পয়েন্ট দিবা। বুঝতে পারছো আমার কথা? কয়টা পয়েন্ট দিবা? 5টা পয়েন্ট দিবা। অর্থাৎ এটা 1 পেজ লিখলে এনাফ, 1 পেজ লিখলেই এনাফ। তোমরা মনে করিও না যে এইটা আসলে বাবা পেজ ভরা ভরা লিখবো, না, এরকমটা আমরা লিখবো না আসলে। সো 2 নাম্বারটা দেখো, চিত্র 2 এর প্রবক্তাকে সরাসরি লিখবো যে চিত্র 2 এর প্রবক্তা হচ্ছে এই বিজ্ঞানী, যেই বিজ্ঞানী হোক, বা চিত্র 2 এখানে অন্য কিছুর ছবি দিতে পারে, আমরা বলবো যে ওই বিজ্ঞানীটা হচ্ছে এটার প্রবর্তক। এর পরবর্তীতে কি বলবো? চিত্র 2 এর মধ্যে কি বলবো আমরা, বলো তো বাবা, যে এইটার প্রবর্তন পর্যবেক্ষণ কিভাবে করছিল সেটা বিশ্লেষণ করি। এটা প্রশ্নের উত্তর অলরেডি পড়ছি আমরা, কিভাবে পর্যবেক্ষণ করছিল আমরা অলরেডি পড়ছি। সো সবসময় মনে রাখবা এইগুলো প্রশ্নের উত্তর, যেহেতু বিজ্ঞান, এটা সর্বোচ্চ 1 পেজ লিখবা, এর বেশি লিখার দরকার নেই, এটাও সর্বোচ্চ 1 পেজই লিখবা, এর বেশি লিখার কোনো প্রয়োজন নাই। যদি তুমি চিন্তা করো 3 পেজ লিখলে তো টিচার নাম্বার দিবে না, না বাবা, উল্টাপাল্টা লিখিও না, যেটা উত্তর সেটা টু দা পয়েন্ট লিখবা। এইটার যদি 5টা লাইন উত্তর লেখা সম্ভব 5টা লিখবা, একটা উল্টাপাল্টা বানাই লিখবা না। সো নিজে যদি কবি হতে চাও তাহলে কিন্তু বাস খেয়ে যাবা। বুঝতে পারছো আমার কথা? সেরা সেরা সেরা। এই যে দেখো এখানের মধ্যে খুব সুন্দরভাবে উত্তর করে দেয়া আছে, দেখছো? এই যে দেখো খুব সুন্দরভাবে, এই যে স্লাইডটা যারা চাও তাড়াতাড়ি শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এই স্লাইডটা ইনশাআল্লাহ পেয়ে যাবা, ইনশাআল্লাহ এই স্লাইডটা পেয়ে যাবে। এই যে দেখছো সুন্দর করে উত্তরগুলো দেয়া আছে। বুঝতে পারছো? এই যে এইগুলো আমি আর ব্যাখ্যা করব না, কারণ এত এক্সপ্লেইন করলে তো আসলে ক্লাসের মজাটাই চলে যাবে। সো এই যে প্রশ্নগুলো দেখো, উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকের রাজীব ধরো হচ্ছে একটা বল ছুঁড়ে মারছিল, রাজীবের ছোড়া বলটি বাঁকা পথে কেন পড়লো, যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা। বুঝতে পারছো? সো এই যে রাজীব বলটি নিয়ে খেলা করলো, তার পরবর্তীতে এই যে দেখো আবারও উদ্দীপক দিয়ে দিলাম, উদ্দীপক দিয়ে দেওয়ার পর এরকম ক এবং খ নাম্বার একটা প্রশ্ন থাকবে। এরকমটা হতে পারে ক নাম্বার প্রশ্নের উত্তর 1 পেজ থেকে 3 থেকে 4 লাইন কম হইলো, এরকমটাও হতে পারে। আবার নিচের প্রশ্নটা হয়তো বা 1.5 পেজের পরিমাণ যাইতে পারে। যেমন বলছে যে এখানের মধ্যে দেখো, অন্যরা সকালে ঘুম থেকে উঠে দেখে প্রচন্ড গরম, স্কুল থেকে ফেরার পথে সে খেয়াল করলো ঠান্ডা বাতাস বইছে, মানে প্রথম অবস্থা দেখলো গরম, পরেরটা দেখছে হচ্ছে ঠান্ডা বাতাস বইতেছে। সো বাসায় ফেরার পর বৃষ্টি শুরু হয়েছে, মানে 3 অবস্থায়, গরম, ঠান্ডা বাতাস, তারপরে বৃষ্টি, তার মানে কয়টা অবস্থা? 3টা অবস্থা সে দেখতে পারছে। সো দেখো আবহাওয়ার কয়েকটি কারণে দিনের বিভিন্ন সময় পাল্টাতে পারে, এর অন্যরা ঘামে ভিজে রোদে শুকাতে দিলেন। তার মানে কি দেখো এখানে বলছে আবহাওয়ার কয়েকটি কারণে দিনের বিভিন্ন সময় পাল্টাতে পারে, মানে একটা সময় গরম হইতে পারে, একটা ঠান্ডা হইতে পারে, এরকম অবস্থা বলছে। এরপর তিনি অনন্যার ঘামে ভেজা কাপড়টি রোদে শুকাতে দিলেন। তার মানে সেই স্কুলে যেহেতু যাওয়ার সময় গরম পড়ছিল,
তাহলে তার জামাটা তোমরা মাঝে মাঝে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় দেখো না তোমার টি শার্টটা ভিজে যায়। ওয়ালাইকুম আসসালাম ফারিয়া বাবা। ভিজে যায় কি যায় না, এই ভিজে যাওয়া কাপড়টা শুকাই দিতেছে। এখন অনন্যার মায়ের উক্তিটি ব্যাখ্যা করো। অনন্যার মায়ের উক্তিটা কি? তিনি বলছে আবহাওয়ার কয়েকটি কারণে দিনের বিভিন্ন সময় পাল্টাতে পারে। এই যে আবহাওয়া পাল্টানোর কারণগুলো ব্যাখ্যা করতে হবে। তুমি যদি এখানে বলো হ্যাঁ আবহাওয়া পাল্টায় কারণ আবহাওয়া পাল্টাতেই পারে, উল্টা পাল্টা না, টু দা পয়েন্ট, টু দা পয়েন্ট। বুঝতে পারছো আমার কথা? একদম টু দা পয়েন্ট। এটা ম্যাক্সিমাম লিখলে 1 পেজ লিখবা। তারপর বলছে অনন্যার কাপড় শুকায় কিভাবে, এটি কিভাবে কিসের উপর নির্ভর করে। এই যে দেখো এখানের মধ্যে প্রথম যে প্রশ্নটা লিখছে, আবহাওয়ার যে পাল্টাতে পারে সূর্যালোকের প্রভাবে, বৃষ্টিপাতের কারণে আবহাওয়া চেঞ্জ হইতে পারে। প্রথমটা অনন্যার মায়ের উক্তিটি ব্যাখ্যা করো। ওই যে বলছি যখন এরকম উক্তি ব্যাখ্যা করতে বলবে, কোনো কিছু আসলে বলবে এইটা ভালো ওইটা খারাপ, তো এদের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট পয়েন্ট করে লিখবা। টিচাররা খুব বেশি খুশি হয় কখন, যদি তুমি পয়েন্ট পয়েন্ট করে উত্তর করো। আর যদি পারো নীল কালার যদি ইউজ করো পয়েন্ট গুলো করার সময়, তাহলে তো কথাই নেই, টিচার এমনি নাম্বার দিবে ইনশাল্লাহ যদি ভালো করে লিখতে পারো। অনন্যার মায়ের উক্তিটা কি ছিল? যে আবহাওয়ার কয়েকটি কারণে বিভিন্ন সময় পরিবর্তন হয়। দেখছো কারণগুলো কি সুন্দর একদম। আমি কি খুব বেশি কারণ দিছি? না, বাট প্রপার উত্তরটা দিছি আমি, যে আসলে এখানে উত্তরটা হচ্ছে সূর্যালোকের প্রভাবে, বৃষ্টিপাতের কারণে, বায়ুর চাপের তারতম্যের কারণে, আর্দ্রতার পার্থক্যের কারণে। আমি টু দা পয়েন্ট কারণগুলো দিয়ে দিছি। বুঝতে পারছি? সেরা। এই যে দেখো এখানের মধ্যে 5 নাম্বার দেখো, নির্দিষ্ট স্থানে বিভিন্ন সময় সূর্য রশ্মির কোণের ভিন্নতা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণের ভিন্নতা। বুঝতে পারছি আমার কথা? এই যে হইলো। তারপর কাপড় শুকায় কিভাবে বিষয়টি, এইটা হচ্ছে তোমাদেরকে আর্দ্রতা বিষয়টা পড়তে হবে। আবার আর্দ্রতা যে টপিকটা রয়েছে সেই টপিকটা তোমাদেরকে পড়তে হবে। বুঝতে পারছো আমার কথা? সেম একই ভাবে যদি আমি তোমাদেরকে বলি, মামুন সাহেব বায়ুমণ্ডলের স্তর ক্ষয়ের কথা বললেন, মামুনের কর্মকাণ্ডের জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব পড়ছে। সেম ভাবে ওই যে আগের মতো জলবায়ুর পরিবর্তনের প্রভাব, জলবায়ু। সো এই জলবায়ুর পরিবর্তনের কাহিনীগুলো আমরা এক্সপ্লেইন করব, কেন পরিবর্তন হয়, কি জন্য পরিবর্তন হয়, এই কারণগুলো খুব সুন্দর করে এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ। বুঝতে পারছি আমরা? সো এইখান থেকে সর্বোচ্চ এই যে স্বাস্থ্যের উপর কি কি ধরনের প্রভাব, এই যে প্রভাবগুলো, এইগুলো কি করব, যখন এরকম প্রভাব চাবে চেষ্টা করবেন এই প্রশ্নের উত্তরগুলো পয়েন্টার করে দিতে। আমি আবার রিপিট করতেছি, পয়েন্টার করে দিবেন যে বায়ুমণ্ডলের উপর স্তর ক্ষয়ের মানব স্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়তে পারে। শরীর খারাপ হতে পারে, জ্বর হতে পারে, সর্দি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। আমি উদাহরণ দিলাম, বাট যেইগুলো লিখবেন পয়েন্ট করে করে লিখবেন, ক খ গ ঘ এরকম করে। বুঝতে পারছো আমার কথা? সেরা 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 সেরা। এই যে দেখো এখানের মধ্যে এই যে নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করে, এরকম প্রভাব আসলে কিরকম করবো, পয়েন্ট, এই যে দেখো পয়েন্ট পয়েন্ট করে দিব, এই যে দেখো পয়েন্ট পয়েন্ট করে দিব। এতে টিচাররা বেশি খুশি হয়। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম আফসানা। ওয়ালাইকুম আসসালাম। এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাই দাও তো যে জি ভাইয়া আমরা বুঝতে পারছি। আমাকে একটু কাইন্ডলি জানাই দাও যে ভাইয়া আমরা বুঝতে পারছি। স্লাইড মানে কি? স্লাইড মানে হচ্ছে আমি যেটাতে লিখতেছি, এই যে এই যে এই যে এইটা, এই যে পেজগুলো, এই তোমার তো খাতা তো পেজ বলা হয়, কিন্তু আমি তো স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, এটা তো এমনি সাদা বোর্ড না। এই বোর্ডের মধ্যে যে লেখাগুলো আছে এইগুলাকে বলা হয় স্লাইড। বুঝতে পারছো? ইনশাল্লাহ হবে বাবা, অবশ্যই হবে। হ্যাঁ, নীল কলম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। নীল কলম অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সোহা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। চলো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে কিছু এমসিকিউ সলভ করি। এমসিকিউ মানে কি? এমসিকিউ মানে একটা সুন্দর প্রশ্ন দেয়া থাকবে এরকম, এবং এই প্রশ্নের উত্তরগুলোতে আমি আবার রিপিট করতেছি, 4টা তোমাকে অপশন দিয়ে দিবে। এক কথায় উত্তর কোনো অপশন থাকে না, কিন্তু এরকম দেখবা ক খ গ ঘ বা এ বি সি ডি এরকম অপশন দেয়া থাকে। সো এই যে এরকম অপশন টাইপের উত্তরগুলোকে বলা হয়, উত্তর যেগুলো করতে হয় সেগুলোকে বলা হয় এমসিকিউ। বুঝতে পারছি? আচ্ছা দেখো বলছে প্রাচীনকালের মানুষ তার চারপাশের জগৎকে কি ধারণা করতো? অবশ্য অবশ্য আগে মনে করতো পৃথিবী পুরো সমান।
বুঝতে পারছো? পৃথিবী পুরাটাই সমান, পুরাটাই সমান। উদ্দিন কি জাসিম উদ্দিন? অবশ্যই হবে বাবা, কেন হবে না, অবশ্যই হবে। সো দেখো, আগে মনে করা হয়তো পৃথিবী পুরাটাই সমান, এরকম গোল টোল কেউ মনে করতে পারেনি, পৃথিবী পুরাটা কি সমান মনে করতো। পৃথিবীকে ঢেকে রেখেছে কোনটা? তাড়াতাড়ি উত্তর দাও। পৃথিবীকে ঢেকে কে রাখছে? আকাশ, গ্রহ, নক্ষত্র নাকি সূর্য? কোনটা ঢেকে রাখছে? তাড়াতাড়ি উত্তর দাও। আদিব উত্তর দিচ্ছে, তারপর সিরাজ, তারপরে পারভিন, সিরাজ, তারপর হচ্ছে আবারও সিরাজ ইসলাম। সেরা 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 সেরা, তাড়াতাড়ি 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 উত্তর দিতে হবে। সেরা 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 সেরা। নজরুল উত্তর দিছে, জারিন উত্তর দিছে, মুহিন উত্তর দিছে, তারপর রোকসানা, বকুল উত্তর দিছে, তারপরে সাব্বির রহমান, আদিবা, রোকসানা, বকুল, নজরুল, ফেরদৌস, লিনা, এর পরবর্তীতে মরিয়ম রহমান, পাল, আদিবা আক্তার, আচ্ছা ঠিক আছে, উদ্দিন, তামিমা আক্তার, সেরা, হাসান। আচ্ছা, তার মানে পৃথিবীকে কি ঢেকে রাখছে? আকাশ। এটা তো বুঝায় যায়, আকাশের দিকে তাকাইলে, পৃথিবীর উপরের দিকে তাকাইলে তো বোঝা যায় যে আসলে এটা আকাশটা আসলে হচ্ছে। স্যার আমাদেরকে স্লাইড কে আপনি দিবেন, ভালো করে বুঝেন। এই যে আপনার স্লাইড মানে আমি যেটা পড়াচ্ছি সেই এই পেজগুলো যদি কেউ পেতে চান, অবশ্যই অবশ্যই তোমাদেরকে বেশি না দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, দেখবা তোমাদের এখানে ফর্ম দেয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে ফেলবা ইনশাল্লাহ। ফর্ম মানে একটা গুগল ফর্ম, কমেন্টে দেখো, পিন কমেন্টে দেয়া আছে। 2 নাম্বার কাছে যেটা করবা সেটা হচ্ছে কোনো তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে এই ভিডিওর কমেন্টে মেনশন করে দিবা। কিভাবে মেনশন করবা? হ্যাশট্যাগ দিবা, হ্যাশট্যাগ চেপে তার পরবর্তীতে হচ্ছে গিয়ে নামগুলো, আইডির নাম লিখলে ইনশাল্লাহ নাম চলে আসবে। অথবা এত কষ্ট যদি করতে না চাও, ভিডিওটা শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের সাথে, বুঝতে পারছো? ইনশাল্লাহ তাহলে আপনারা পেয়ে যাবেন। আকাশ। তার পরবর্তীতে দেখো বলছে, কোন প্রাচীন সভ্যতায় মনে করা হতো পৃথিবী একটি থালার মতো? এটা বলো তো দেখি, কে কয়জন বলতে পারবা? কয়জন বলতে পারবা যে পৃথিবীটা একদম একটা থালার মতো? মানে একটু আগে যেটা বলো সমতল, থালাটা কি একটা সমতল বস্তু না? ঠিক এরকম থালার মতো। আদিব, আদিবা, ঠিক আছে, আদিব, তাহসিন, আদিব, ঠিক আছে। তার মানে এটা উত্তর কি হবে? মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া। তারপর পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্ব মানে ওই যে একটু আগে যে আমরা পড়লাম না, মাঝখানে পৃথিবী আছে, চারদিক দিয়ে অন্য গ্রহগুলো রয়েছে। এটার প্রবক্তাটা কে আসলে? এটা প্রবক্তাটা হচ্ছে টলেমি। কে আসলে? টলেমি। এইগুলোর উত্তর একটু তাড়াতাড়ি দিতে হবে, আমরা অনেক প্রশ্ন সলভ করতে চাই। আমাদের মিল্কি ওয়েতে বা মিল্কি ওয়ে ছায়াপথের একমাত্র নক্ষত্র কোনটা? এটা তো খুবই সুন্দর একটা প্রশ্ন, যেটার পাওয়ার সব থেকে বেশি। কোনটার পাওয়ার সব থেকে বেশি বলো তো বাবা? সূর্য। নক্ষত্র কেন বলা হয়? সেখান থেকে একদম অনেক তাপ, অনেক আগুন, অনেক হিট জেনারেট হয়, সহজ ভাষা, বুঝতে পারছো? এইটা কিন্তু মনে রাখতে হবে। একমাত্র নক্ষত্র, আমরা একটু আগে প্রশ্ন সলভ করছি, সূর্যকে আসলে কি বলা হয়? নক্ষত্র বলা হয়। কি বলা হয়? নক্ষত্র বলা হয়। তারপরে দেখো, সূর্যের সব থেকে কাছাকাছি গ্রহ একটু আগে তোমরা বলতেছিলা, কোনটা হবে? তাড়াতাড়ি উত্তর দাও কমেন্টে, প্রশ্ন শেষ হলে কি উত্তর দিবা নাকি? তাড়াতাড়ি উত্তর দাও, আমাকে একটু তাড়াতাড়ি লিখো বাবা। সূর্যের সব থেকে কাছাকাছি গ্রহ কোনটা আসলে? কোনটা কোনটা কোনটা? অবশ্যই অবশ্যই বুধ। বুধ না? প্রথমে দেখবা বুধবার, মঙ্গলবার, শুক্রবার, তারপর হচ্ছে পৃথিবী, তারপরে হচ্ছে মঙ্গল, অবশ্য পৃথিবীর পরে। সো এই সিরিয়ালটা মনে রাখবা। সিরিয়ালটা মনে না রাখতে পারলেও সবসময় মনে রাখবা সূর্যের সব থেকে কাছে যেই গ্রহটা সেটা হচ্ছে বুধ। সৌরজগতের কেন্দ্র রয়েছে একটি নক্ষত্র, এটি কত বছর আগে সৃষ্টি হয়েছিল? এই যে এটা অলরেডি আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, যে আমাদের ওই যে সূর্যটা কত বছর আগে, কেউ আবার বলে 4 বছর আগে, 4.5 বছর আগে। আসলে এগুলো মিলিয়ন কথাটা বা বিলিয়ন কথাগুলো আসলে উচ্চারণ করতে হবে। 4.5 বিলিয়ন বছর আগে। কত বছর আগে? 4.5 বিলিয়ন বছর আগে। আবার বললেন না 4,500 বছর আগে। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছো? 9 সাজেশন ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবা বাবা। খুব শীঘ্রই ক্লাসগুলো শুরু হয়ে গিয়েছে আজকে থেকে, খুব শীঘ্রই পেয়ে যাবা ইনশাল্লাহ। সো পরবর্তীতে দেখো, কত বছর আগে আমাদের অনুমান করা হয়? এই কত বছর আগে আমাদের অনুমান করা হয় মানে মানে আসলে এখানে প্রশ্নটা একটু মিস হয়ে গেছে। কত বছর আগে মানে ওই নক্ষত্র বা সূর্যটা তৈরি হয়েছে, এই অনুমানটা তৈরি করা, এই অনুমানটা করা হয়, সেটা হচ্ছে 4.5 বিলিয়ন বছর আগে। দেখো, কোনটি সৌরজগতের কেন্দ্রে অবস্থিত? সৌরজগতের কেন্দ্রে কি সূর্য আছে না? এটার উত্তর বলো তো কি হতে পারে?
তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, এটার উত্তরটা তাড়াতাড়ি দাও। সৌরজগতের কেন্দ্রে অবস্থিত কোনটা? বলো 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 বলো। পৃথিবী। পৃথিবী হবে কি? বলো তো, পৃথিবী হবে কি? না 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 না, হবে না হবে না হবে না, তাড়াতাড়ি উত্তর দাও। আরে সেরা, ইউটিউবের উত্তর দাও, তারা তো আগে উত্তর দিচ্ছে। সি মানে সূর্য মাঝখানে। মঙ্গল গ্রহের পৃষ্ঠ কি রকম? ওই যে একটু আগে পড়লাম না, একদম। আমি এটার উত্তর দিচ্ছি না, তোমরা একটু উত্তরটা বলো তো। মঙ্গল গ্রহের পৃষ্ঠটা কিরকম? উস্কো শুষ্ক, পানি নাই, কেমন ধুলা ধুলা, এরকম টাইপেরই তো পড়লাম একটু আগে। তাহলে এখানে উত্তর কি হবে বলো? বলো 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 বলো। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কি? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কথাটার অর্থ হচ্ছে যাকে কাটা হলে দুইটা সমান ভাগে ভাগ করা যায়। যেমন প্রজাপতি মাঝ বরাবর কাটা কেটে ফেলে এই পাশ যেমন দেখতে, এই পাশেও তেমন দেখতে। যেমন এই যে আমি যদি মাঝ বরাবর কাটি, এই পাশটা যেমন লাগবে, একটা চোখ আছে, মুখের অর্ধেক পাশ আছে, আমার হাত একটা আছে, এই পাশটাতেও কিন্তু একটা হাত আছে, মুখের অর্ধেক পাশ আছে, একটা চোখ আছে, এটাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ঠিক আছে, ভেরি গুড। তার মানে এটা উত্তর সি হবে। 1965 সালে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যে মহাকাশযানটি গিয়েছিল তার নাম কি? কে বলতে পারবে? মানে মঙ্গল গ্রহে একটা আমরা মহাকাশযান পাঠাইছিলাম, আমরা না আসলে নাসার বিজ্ঞানীরা পাঠাইছিল। সেটার নামটা কে বলতে পারবা বলো তো? 1900 কত সালের দিকে? 1965 সালের দিকে। বুঝছো কত সালের দিকে? 1965 সালের দিকে। কি বলছে? মঙ্গল গ্রহে যে মহাকাশযানটি পাঠাইছিল তার আসলে নামটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একজন বলছে মেরিনার 4। আচ্ছা, ABCD, তাড়াতাড়ি সবাই ডি নাম্বার উত্তর দিচ্ছে সবাই। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কি হবে? মেরিনার 4 হবে। তারপরে দেখো বলছে সুতায় বাঁধা পাথর ঘুরাতে থাকলে হঠাৎ ছেড়ে দিলে এর উপর প্রযুক্তি বলের মান কত হবে? দেখো তুমি একটা পাথরকে ঘুরাচ্ছ, এভাবে ঘুরাচ্ছ ঘুরাচ্ছ, ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিলা, সেটা কি সর্বোচ্চ বেগে চলে যাবে না? ধরো তুমি একটা পাথর ঘুরাচ্ছ, আচ্ছা শ্যালো মেশিন স্টার্ট দেয়া কেউ দেখছিলা? মেশিন স্টার্ট দেয় এমনি হয়? তার মানে কিরকম হয়? বা যদি তুমি পাথর ঘুরাও কিভাবে ঘুরাবা? এমন করে সর্বোচ্চ গতিতে তুমি সেটাকে ছেড়ে দিবা। সর্বোচ্চ গতিতে ছাড়বা না? অবশ্যই সর্বোচ্চ গতিতে ছাড়বা। আর এখানের মধ্যে বলছে ছেড়ে দিলে এর উপর প্রযুক্ত বলের মানে এটা শূন্য হবে না, সর্বোচ্চ হবে। অবশ্যই এটা সর্বোচ্চ হবে, এটা সর্বোচ্চ পরিমাণ হবে। বুঝতে পারছো আমার কথা? এটা মনে করো না শূন্য, এটা হবে সর্বোচ্চ। এটা হবে উত্তর কি হবে? সর্বোচ্চ হবে। দেখো বলছে চাঁদ কখন রাতের আকাশে পুরোপুরি অদৃশ্য হয়ে পড়ে? এটা প্রশ্নের উত্তর মনে হয় আমরা এর আগেও করছি। কখন বলতো? বলে না ভূত আসে, ভূত, আজকের রাত একদম অন্ধকার, যেই রাতে চাঁদই দেখা যায় না, যেই রাতে চাঁদই দেখা যায় না, তাহলে সেটাকে কি বলা হয় বলতো বাবা? আমাবস্যা। কি বলা হয়? আমাবস্যা। বুঝতে পারছি? পৃথিবী পুরোপুরি একবার ঘুরে আসতে চাঁদের কয়দিন সময় লাগে বলো? আমরা বলি না যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, কোন হিসাবে হিসেব করি বলো তো বাচ্চা কাচ্চারা? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, এই যে মাসের হিসাব, কখনো কখনো 29 দিন, কখনো কখনো 30 দিন হিসেব করি, কখনো কখনো 28 দিন হিসাব করি ফেব্রুয়ারি মাসে, এরকম হিসাব করি না? অবশ্যই হিসাব করি। এই যে আমরা হিসাব নিকাশ গুলো যে আমরা করতেছি, এটা কাকে দেখে করি? অবশ্যই চাঁদকে দেখে। আর 1 বছরের হিসাব কাকে দেখে করি? সূর্যকে দেখে। এই কথাটা মনে রাখবা। আমরা বলি না 1 বছর 365 দিন, মাঝে মাঝে বলি 366 দিন। এটা আসলে পৃথিবী আসলে সূর্যের চারদিকে ঘুরতেছে, ঘুরে আগের জায়গায় ফিরে আসতেছে। এটা হচ্ছে বছরের হিসাব। আর যদি আমি বলি মাসের হিসাব বলেন ভাইয়া, তাহলে মাসের হিসাবটা বললে তোমাকে বলতে হবে পৃথিবীর চারদিকে যে আসলে ওই যে তোমার চাঁদটা ঘুরতেছে, চাঁদকে হিসাব করে হিসাব করতে হয়। বুঝতে পারছো আমার কথা? সো এটা স্বাভাবিকভাবে 29 দিন ধরা হয়। কতদিন ধরা হয়? 29 দিন ধরা হয়। হ্যাঁ, 29 দিন, 30 দিনও ধরা হয় না। সুতায় বাঁধা পাথর ঘুরাতে থাকলে হঠাৎ করে ছেড়ে দিলে কোন দিকে যাবে আসলে? একটু আগে তো পড়লাম না যে যেই পাশ দিয়ে ঘুরাবেন সেই বরাবর চলে যাবে। এমনি যদি ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দেন, যেই দিক বরাবর ছেড়ে দিবেন সে সেই দিক বরাবর চলে যাবে। তার মানে সোজা বরাবর ছেড়ে দিলে সে আসলে সোজা বরাবর চলে যাবে। তারপর বলতো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি ঘটবে? জলীয় বাষ্প,
জলীয় বাষ্প মানে দেখো না ওই যে শীত টিত পরে, শীত পরে দেখছো, ঠান্ডা কুয়াশা টুয়াশা পরে, কুয়াশা পড়া দেখছো, কুয়াশা পড়া দেখছো। এখন এখানের মধ্যে বলছে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে কি হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া জলীয় বাষ্পের পরিমাণ বাড়া মানে কি কুয়াশা হওয়া? না, মানে হচ্ছে সবকিছু থেকে পানি আসলে টেনে নেয়। আসলে সবকিছু থেকে ওই যে দেখো না সূর্য একদম ঠাডা রোদ পরে একদম পানি টানি একদম মাঠ থেকে টেনে নেয়, এই অবস্থাটাকে বলা হয় জলীয় বাষ্পের পরিমাণটা পুরা টেনে নিচ্ছে, পানিটা মাঠ থেকে টেনে নেয়। তখন কি হবে বলো তো, গরম বেশি লাগবে না। যখন চারপাশে সবকিছু ঠাঠা মরুভূমির মতো শুকিয়ে যায় তখন কি হয় বলতো, গরম লাগে না। এখানের মধ্যে দেখো বলছে জলীয় বাষ্পের পরিমাণ, বুঝতে পারছো? আর ঠান্ডা অনুভব হয় কখন, শীতকালে শিশির পড়লে, শিশির পড়লে ঠান্ডা লাগে। আর জলীয় বাষ্পের পরিমাণ যদি বাড়ে তাহলে কি হয়, গরম অনুভূত হয়। ক্লিয়ার? বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কিসের উপর নির্ভরশীল, কে বলতে পারবা? খুব সুন্দর একটা প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন, এটা একটু আনকমন বাট পরীক্ষার জন্য আসতে পারে। বাতাসের জলীয় বাষ্পের ক্ষমতা কিসের উপর নির্ভর করে, কে বলতে পারবা? সেরা 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 সেরা, তাপমাত্রার উপর নির্ভর করে। তারপরে দেখো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি, এটা বলো। এটার উত্তর বলো, এটার উত্তর পারা উচিত, এটার উত্তর পারা উচিত যে বায়ুমণ্ডল মাপার যন্ত্রের নাম কি, কি দিয়ে বায়ুমণ্ডলের তোমার হচ্ছে মাপামাপি করা যায়, যে কোথায় কি হচ্ছে, কতটুকু হচ্ছে না হচ্ছে বায়ুমণ্ডলে, সেটা মাপা যায়। সেটা বলো তো কি হবে? কি বলা হয়? উইন্ডস ভেন, ব্যারোমিটার, হাইগ্রোমিটার নাকি রেঞ্জ গেজ? কনফিউজিং নাকি? সেরা। সবাই বলতেছে বি নাম্বারটা সেরা সেরা, ব্যারোমিটার হবে। ঠিক আছে, এখন বলো আজকের ক্লাসের যে পুরো টপিকটা পড়াইলাম তোমরা কি বুঝতে পেরেছো কি পারো নাই বলো? এই বাচ্চা কাচ্চারা বুঝতে পারছো তোমরা? পড়ানোর টপিক কি ক্লিয়ার? পুরোপুরি কি বুঝতে পারছো? সেরা 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 সেরা। সেরা, ভেরি গুড। এখন তোমাদের কাজ হচ্ছে আমি যে পড়াগুলো পড়ালাম অবশ্যই অবশ্যই বাসার মধ্যে সুন্দর করে পড়তে হবে। যে জিনিসগুলো যেভাবে যতটুকু লিখতে বললাম, যেখান থেকে যতটুকু পড়তে বললাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মিস করাই যাবে না ইনশাল্লাহ। কেমন? সুতরাং একটা কাজ করবেন, সেটা হচ্ছে বাসার মধ্যে টুসটাস করে আমি যাওয়ার পরে ইনশাল্লাহ হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করে ফেলবেন। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আবারও দেখা হবে, নেক্সট আরেকটা ক্লাস আছে ইনশাল্লাহ, পিডিএফ পেয়ে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ। সো সবার সাথে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।